আচ্ছা, আমরা আমাদের লাইভের লিঙ্কটা বিভিন্ন গ্রুপে দিয়ে দিই, ততক্ষণ মধ্যে একটু ওয়েট করতে হবে। সবাই একটু কাইন্ডলি ওয়েট করো, আমি গ্রুপগুলোতে একটু লাইভের লিঙ্কটা দিয়ে দিই। আর যারা লাইভে জয়েন করতেছো তোমরা একটু নিজেদের নামটা একটু দিয়ে দাও, নিজেদের নামটা কমেন্টে দিয়ে দাও, তাহলে আমি বুঝে নিব যে কে কে ক্লাস করছিল, কে কে ক্লাস করে নাই। সবাই একটু কাইন্ডলি ওয়েট করো। আচ্ছা, আমাদের সবাই জয়েন করতে থাকো, আমরা আমাদের লেকচার দেওয়া শুরু করি। আচ্ছা, বাকিরা জয়েন করতে করতে আমি কয়েকটা কথা বলে নিই। প্রথমত একটু খেয়াল করে দেখো যে প্রথমত আমি যে কথাটা বলবো, আমাদের এর আগে কিন্তু আমরা আইসিটি এইচটিএমএল এর একটা ক্লাস নিয়েছিলাম, যে আমরা এর আগে কিন্তু আমরা আইসিটি এইচটিএমএল শুরু করছিলাম। তো এইচটিএমএল কে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তার বেসিক অংশ আর একটা হচ্ছে কোডিং অংশ। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আমরা বেসিকই শিখে নিব কেন আমরা এইচটিএমএল ইউজ করব। আর আমরা তো গত ক্লাসে বলছিলাম যে একটা এইচটিএমএল আমরা এইচটিএমএল শিখবো একটাই কারণে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। তো আমার একটা ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয়, একটা ওয়েবসাইটে কি কি লাগে, একটা ওয়েবসাইট কেমন হইতে পারে, তার এই যে বিভিন্ন ধরনের কি কি ইনফরমেশন থাকতে পারে, কোনটার কাজ কি, তারপর চাই ওয়েবসাইট আমার কয় ধরনের হইতে পারে, তাদের মধ্যে কি কি এলিমেন্ট গুলো আমরা চাইলে যুক্ত করতে পারি, এই সকল ইনফরমেশন সবগুলোই কিন্তু আমাদের আগে থেকে জেনে রাখতে হবে। এর মানে আমি এই চ্যাপ্টারটাকে দুটো অংশে বিভক্ত করছি। একটা হচ্ছে কেন এইচটিএমএল, হ্যাঁ, এবং এই এইচটিএমএল যে আমরা ব্যবহার করব, এই এইচটিএমএল কেন আমরা ব্যবহার করব এবং যে কারণে ব্যবহার করব ওই কারণের বিভিন্ন ধরনের আমাদের ডিসকাশন গুলা। তো সেই জিনিসটা চিন্তা করে আমরা একটা ওয়েবসাইট ওয়েব পেজ, তারপর হচ্ছে আমাদের ওয়েব পোর্টাল, বিভিন্ন জিনিস কি আমরা পড়ছিলাম, আজকে আমরা সবগুলো আবার রিভিউ দিয়ে শুরু করব। তো আমার প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যখন সৃজনশীল আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইজ করলে দেখবা সৃজনশীল কিন্তু আমাদের সাধারণত এই চ্যাপ্টারে কোডিং থেকে আসে, প্লাস আমাদের বেসিক অংশ থেকেও আসে। তো আমাদের কোডিং অংশ যেটা, ওই কোডিং অংশ কিন্তু আমরা এর
এর পরের ক্লাস থেকে করব। অর্থাৎ আজকে আমরা যে কাজটা করব, লাস্টের দিকে আমরা কোডিং কিভাবে শুরু করতে হয় সেই জিনিসটা করাবো। অর্থাৎ আজকে আমরা মোটামুটি একটা HTML কিভাবে তুমি তৈরি করে ফেলতে পারবা সেটা আমরা দেখাই ফেলবো। আস্তে আস্তে আমরা ডিপে ঢুকবো। তবে আমরা আজকের ক্লাসে HTML এ ডিপে যাব না, আমরা মোটামুটি আজকের ক্লাসে আমাদের বেসিক অংশটা প্রায় কভার করব। তো আমি শুরুতে একটা কাজ করি, আমাদের HTML এর যে জিনিসটা সেটা করা আমাদের বোঝার জন্য আমি শুরুতে তোমাদের কয়েকটা কথা বলি, যে আমি একটা গল্প আকারে বলি। তো গল্প আকারে বললে আসলে জিনিসটা ক্লিয়ার হবে কি আমরা কেন ব্যবহার করতেছি, কি কি ইউজ করতে পারি, অনেক কিছু সম্পর্কে আইডিয়া হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে আমরা জেনে নিব কোন জিনিসটা কি, আর এই গল্পের মাধ্যমে আলটিমেটলি তুমি জেনে যাবা প্রিভিয়াস আমাদের লাস্ট লেকচারে আমরা যা যা বলছিলাম সেই জিনিসগুলো তুমি এই গল্পের মধ্যে পেয়ে যাবা। তো শুরু করি। আচ্ছা, আমি একটা কাজ করলাম। আমি যে কাজটা করলাম, আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে শুরু করলাম। আমি একটা ওয়েবসাইট বানাবো, এটা হচ্ছে আমার সকালবেলার মিশন। এই মিশনটাকে মাথায় রেখে আমি আমাদের HTML এবং আরো বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা আজকে শিখবো যে শুধুমাত্র HTML এর মাধ্যমে কিন্তু খুব ভালো লেভেলের ওয়েবসাইট ডিজাইন করা যায় না। এটা খুব ভালো মানের ওয়েবসাইট ডিজাইন করতে হলে HTML এর সাথে আরো কিছু এলিমেন্ট লাগে। তো আমি যে কাজটা করলাম, সবগুলো এলিমেন্ট আমি শিখে নিলাম। এরপর আমি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলাম। আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে www.modulus.edu.bd। তাহলে একটু খেয়াল করো, আমি আমার একটা ওয়েবসাইটের নাম দিলাম। আমি ওয়েবসাইটের নাম কি দিলাম? www.modulus.edu.bd। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন তুমি সিম্পল চিন্তা করে দেখো, আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। এবার প্রথমত আসি, আমি যে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, এই ওয়েবসাইটের নামের মধ্যে কি আছে একটু খেয়াল করো। প্রথমত আসি, আমরা ওয়েবসাইটের নামের মধ্যে আমি দিছিলাম www. এই www মিন্স কি আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়েব জিনিসটা কি আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, এবং আমরা এটাও তোমাদেরকে স্মরণ করাই দিছিলাম ওয়েব এবং ইন্টারনেট সেম জিনিস না। আবারও বলতেছি, ওয়েব এবং ইন্টারনেট সেম জিনিস না। তাহলে আমরা আমাদের এই যে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের নাম দিলাম www.modulus.edu.bd। এবার এসো, আমি www ডট দিলাম। আসলে দেখো, আমরা যে ডট বলি www ডট, এই ডটটাকে কিন্তু আইসিটি ভাষায় ডট বলে না। আইসিটি ভাষায় এটাকে বলা হয় পিরিয়ড। তাহলে আমাদের PERIOD পিরিয়ড, আমরা বলতে পারি www ডট, আমরা ডট বলি কিন্তু মেইনলি এটার প্রকৃত নাম হচ্ছে আইসিটির ভাষায় পিরিয়ড, বা সিএসসি তে আমরা এটাকে পিরিয়ডই বলি। তাহলে একটু খেয়াল করে দেখি, এই যে আমাদের ডাব্লিউ দিলাম, তাহলে আমি প্রথমত বলতে পারি www ডট, এটা কি মিন করতেছে? এটা আমার একটা ওয়েব মিন করতেছে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা দিলাম modulus.edu। এই মডুলাসটা আমার ওয়েবসাইটের নাম নির্দেশ করতেছে। এরপর আমি দিলাম .edu। তুমি দেখবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, কোনটার মধ্যে আছে .com, কোনটার মধ্যে আছে .edu। তাহলে এই .com দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কমার্শিয়াল। তাহলে আমাদের .com মানে আমি কি বুঝে নিব? এটা হচ্ছে আমার একটা কমার্শিয়াল ওয়েবসাইট। তাহলে এরপর হচ্ছে আমি দিলাম .edu, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট। আমি দিলাম .org, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা দিলাম .mil মানে হচ্ছে মিলিটারি বা আমাদের যে ডিফেন্সের যে বিভিন্ন সাইটগুলো, তার জন্য আমরা .mil দিই। তাহলে আমরা এই ধরনের অনেক কিছু দিতে পারি। এরপর আমরা দিলাম, তাহলে আমি নাম কি দিলাম www.modulus.edu.bd। এই .bd দ্বারা বোঝা যাচ্ছে, বিডি মানে হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। তাহলে আমাদের এই .bd দ্বারা আমি বুঝাচ্ছি আমার যে সাইটটা সেটা হচ্ছে কোন দেশের? বাংলাদেশের জন্য একটা সাইট। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম, যে আমার একটা ওয়েবসাইট, তার নামের মধ্যে আমি দিয়ে দিলাম www.modulus.edu.bd। তাহলে আমার মোটামুটি একটা জেনে গেলাম ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটের মধ্যে আমি অনেক কিছু, মনে করো আমি এডুকেশনাল অনেক কিছু, অনেক ইনফরমেশন যুক্ত করলাম। এবার তাহলে আমি আমার যে যে এলিমেন্ট গুলো দরকার, সাপোজ আমি আমার সাইটের মধ্যে আমি এইচএসসি এর জন্য একটা কর্নার রাখলাম, এসএসসি এর জন্য একটা কর্নার রাখলাম, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখলাম। এখন আমার ওয়েবসাইট ডেভেলপ করা শেষ। আমি যখন ওয়েবসাইটটা ডেভেলপ করলাম, এবার আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আমার ওয়েবসাইটটাকে হোস্টিং করতে হবে। হোস্টিং বলতে আমরা কি বুঝতেছি? হোস্টিং বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে, দেখো আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিন্তু এখন আলটিমেটলি যে কেউ সার্চ মারলে পাবে না, বা আমি লিংক না দিলে সে পাবে না। যেমন তুমি দেখবা, তোমার মনে করো কোন একটা ইনফরমেশন লাগতেছে, ওই ইনফরমেশন তুমি যখন গুগলে সার্চ মারবা, ওই গুগলে সার্চ মারার সাথে সাথে কিন্তু তুমি তার রেসপেক্টে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাচ্ছ। যে ওয়েবসাইটের নাম তুমি জীবনে শুনো নাই, যার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, ওই ওয়েবসাইটের ইনফরমেশনও তুমি পেয়ে যাচ্ছ। দ্যাট মিন্স এটা আমার পোর্টালে অ্যাড হয়ে গেছে।
এই যে আমার এটাকে পোর্টালে অ্যাড করার জন্য বা সার্ভারে যুক্ত করার জন্য আমাকে কি করতে হবে, হোস্টিং করতে হবে। অর্থাৎ আমরা যে ইন্টারনেট অ্যাক্সেস করি, এই ইন্টারনেট অ্যাক্সেস গুলো কিন্তু একটা সেন্ট্রাল সার্ভার থেকে আসে। অর্থাৎ সেন্ট্রালি একটা সার্ভার কম্পিউটার আছে। আমি এখন কোন একটা রিকোয়েস্ট যখন করবো, আমি আমার ল্যাপটপ থেকে আমি কি করতেছি, অ্যাক্সেস করতেছি। তাহলে কোন আমার ল্যাপটপ থেকে অ্যাক্সেস করতেছি মানে আমি রিকোয়েস্ট দিব কাকে, যেই সার্ভারে আমার ডেটাগুলো আছে। দেন ওই সার্ভার আমাকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাকে কি করবে, আমাকে সে অনুমতি দিবে। তো আমাকে যদি অনুমতি দেয় তখন আমি ওই ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা আমি ভিজিট করতে পারবো। এখন একটু খেয়াল করে দেখি এই যে প্রসেসটা, তাহলে এই প্রসেসটা হওয়ার জন্য, অর্থাৎ কেউ সার্চ মারলেই যাতে আমারটা শো করে বা আমারটা ওদেরকে প্রেফার করে, এই কাজটা করার জন্য আমরা অনলাইনে যে কাজটা করতে পারবো, হোস্টিং। অর্থাৎ যে কোনো একটা সার্ভারের সাথে আমি যুক্ত করে দিলাম, এটাকে আমরা বলি ওয়েবসাইটের হোস্টিং। এই হোস্টিংটা হচ্ছে আমরা যখন আমাদের যখন আমরা কমার্শিয়ালি যাব তখন আমাকে এই হোস্টিংটা করতে হয়। আমাদের নরমালি এটা হোস্টিংটা টাকা দিয়ে করতে হয়, আমরা বিভিন্ন ডলার দিয়ে হোস্টিংটা করি। হোস্টিং করার পর আমার ওয়েবসাইট এখন প্রস্তুত হয়ে গেল। তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করলাম, আমি ডিসিশন নিলাম আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব। আমি একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেললাম। আমি ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমার কি লাগে, আমার একটা ওয়েবসাইট প্রস্তুত করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ লাগে, আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে আমার HTML। এই HTML এর সাহায্যে আমি ডিজাইন করলাম। সাথে সাথে আমার এই HTML এর পাশাপাশি আরো কিছু জিনিস জানা লাগে, সেগুলো আমি জেনে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। এই ওয়েবসাইটে আমি নাম দিলাম, এই নামটা থেকে আমি অনেক ইনফরমেশন শিখলাম। এখন সর্বশেষে আমি যে কাজটা করলাম, আমি আমার এক বন্ধুকে বললাম আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওই ওয়েবসাইটে তুমি অ্যাক্সেস করো। অথবা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিলাম, তোমাদেরকে লিংক দেওয়ার পর তোমরা কি করলা, তোমরা প্রথমে তোমাদের মোবাইল বা ল্যাপটপটা ওপেন করলা। ওপেন করার পর তুমি কি করলা, কোনো একটা ব্রাউজার খুললা। তুমি হয়তো গুগল ক্রোমো খুললা, অথবা তুমি অপেরা মিনি খুললা, অথবা তুমি এই যে আমাদের মজিলা ফায়ারফক্স খুললা। তাহলে এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো তোমরা খুলতেছো, যেখান থেকে তুমি আমার ওয়েবসাইটে সার্চ মারবা, আমার ওয়েবসাইটটা খুঁজে বের করবা, তাকে তুমি কি বলতেছো, এটা হচ্ছে আমার একটা এই যে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্রাউজার। তাহলে আমার একটা কথা আমরা বলতে পারি, আমার কোন একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমার কি লাগবে, ব্রাউজার লাগবে। এবার তুমি ব্রাউজারে যাই যে জিনিসটা দেখলা, তোমার ব্রাউজারে তুমি ঢোকার পর তুমি প্রথমে গুগলে গেলা। এই যে গুগলে যাই তুমি সার্চ মারলা, এবং এই গুগলটাকে আমরা বলি কি একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ যেখানে আমি সার্চ মারলে অনেক ধরনের ইনফরমেশন একসাথে পাই। তাহলে আমার কোন একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমি কি করলাম, আমি কোন একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমি একটা ব্রাউজার ইউজ করলাম। এর মানে একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য তোমার একটা ব্রাউজার লাগবে। ওকে, দেন ব্রাউজারে যে আমি কি করলাম, আমি আমার সুবিধার জন্য গুগলে যুক্ত করলাম। গুগলে যখন গেলাম, এই গুগলে আমি কোন একটা আমি আমার সাইটটাকে দিলাম, দেওয়ার পর সে আমাকে প্রেফার করলো। এরপর আমি ওয়েবসাইটে ঢুকে গেলাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই গুগলটাকে আমরা বলতেছি কি সার্চ ইঞ্জিন। তাহলে আমরা ব্রাউজার সম্পর্কে জানলাম, সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলাম। এবার দেখো, তুমি যখন সার্চ করবা, তোমার ইন্টারনেট কানেকশন আছে। এখন একটু খেয়াল করে দেখো, তুমি যখন দিবা www.modulus.edu.bd, তুমি দেখবা উপরে লেখা উঠছে http// এরপর সাইটটা। তুমি কিন্তু এটা দাও নাই, বাট অটোমেটিক হয়ে গেছে। অটোমেটিক হওয়ার একটাই কারণ, তোমার ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গেছে। এই HTTP মানে হচ্ছে আমার হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর মানে সে তোমাকে ইন্টারনেটের সাথে যুক্ত করে দিচ্ছে। তাহলে আমার ইন্টারনেটের সাথে যে আমাকে যুক্ত করে দেয়, এই ইন্টারনেটের সাথে যুক্ত করার জন্য আমরা কি ইউজ করতেছি, HTTP। তাহলে HTTP আমাকে কি করে দিল, ইন্টারনেটের সাথে যুক্ত করে দিল। এখন আমাকে যখন ইন্টারনেটের সাথে যুক্ত করলো, এবার আমি ওয়েবে ভিজিট করতে পারবো। এরপর আমি কি করলাম, আমার ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার পর আমার ওয়েবের কাজ। তাহলে প্রথমে কার কাজ, ইন্টারনেটের কাজ। ইন্টারনেট আমাকে কি করলো, ওয়েবের সাথে কানেক্ট করে দিল। এবার হচ্ছে www এর কাজ। তাহলে www মানে কি, সেটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়েব আমাকে কি করলো, রিকোয়েস্ট সার্ভারের সাথে একটা কানেক্ট করে দিল, যে সার্ভারকে তুমি রিকোয়েস্ট করো। আমি ওয়েবের সাহায্যে সার্ভারকে রিকোয়েস্ট করলাম, এই সার্ভার আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করে আমাকে অ্যাকসেপ্ট করলো। এই যে সার্ভার অ্যাকসেপ্ট করলো, এখন আমার তাকে অ্যাক্সেস করার জন্য কি লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে। তাহলে আমার ওইখানে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমি কি করলাম, আমাদের সাইটটাকে ভিজিট করলাম। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তুমি ইন্টারনেটে সার্চ মারছিলা, এই সার্চ মারার কারণে আমার ওয়েবসাইটে যে ঢোকার সময় তুমি কিন্তু দেখছিলা HTTP, দ্যাট মিন্স হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে তুমি যুক্ত হইলা। যুক্ত হওয়ার পর আমার ওয়েব তোমাকে কি করলো, আমার ওয়েবটা তোমাকে ওয়েবসাইটের সাথে একটা সার্ভারের সাথে একটা কানেক্ট করে দিল। এই সার্ভারকে তুমি রিকোয়েস্ট করলা, তুমি ও তোমাকে অ্যাকসেপ্ট করলো, দেন তুমি এটা ভিজিট করতে পারলা। ওই যে আমরা একটা ওয়েবসাইট সার্চ মারার পর এটা আসতে কিছুক্ষণ টাইম লাগে, এই টাইমটা কোন টাইম, এই টাইমটা হচ্ছে তুমি রিকোয়েস্ট করলা, তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, দেন তুমি এটা ভিজিট করতে পারতেছো। এই মাঝখানে টাইমে এই কাজগুলা হয়ে যায়। ওকে, এবার আসি, তুমি যখন আমাদের অ্যাকসেপ্ট হইলো, তখন তুমি আমার ওয়েবসাইটে ঢুকলা। আমার ওয়েবসাইটে ঢুকে তুমি প্রথম যে পেজটা পাইলা, তাকে আমরা বলি
আমাদের তুমি যেখানে ঢুকলে সেটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাইয়া শুরুতে যে পেজটা আসলো সেই পেজটার নাম হচ্ছে আমাদের হোম পেজ। কি বললাম? হোম পেজ মানে হচ্ছে মূল পেজ। এরপর আমি বিভিন্ন কর্নার সৃষ্টি করলাম, যেমন আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম যে আমাদের এক জায়গায় লিঙ্ক দিলাম আমি ফিজিক্স, আরেক জায়গায় কেমিস্ট্রি, আরেক জায়গায় ম্যাথ, আরেক জায়গায় বায়োলজি, বিভিন্ন লিঙ্ক দিয়ে দিলাম। এই লিঙ্ক গুলোকে আমরা কি বলি? হাইপার লিঙ্ক বলি। গত ক্লাসে বলছিলাম যে হাইপার লিঙ্ক বলি। তুমি কোন একটা লিঙ্কে ক্লিক করলা, লিঙ্কে ক্লিক করলে তুমি কি হইলো? আরেকটা পেজে চলে গেলা, ওইটাকে আমরা বলি আরেকটা ওয়েব পেজ। ওইখানে যে তুমি মনে করো চ্যাপ্টার ওয়াইজ একটা লিঙ্কে ক্লিক করলা, তখন তুমি আরেকটা পেজে চলে গেলা, এগুলো হচ্ছে আমাদের আরেকটা ওয়েব পেজ। তাহলে আমি দেখতেছি আমার যে সাইটটা তার মধ্যে অনেকগুলো ওয়েব পেজ আছে, এই সবগুলো ওয়েব পেজ মিলে আমার ওয়েবসাইটটা তৈরি হলো। তাহলে আশা করি তোমরা অনেক কিছু বুঝে গেছো এখানে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, তারপর হচ্ছে ইন্টারনেট কি, ওয়েব কি, একটা ওয়েবসাইটে কি কি আছে। এখন আমার আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা তোমাদেরকে বলছিলাম তুমি যখন আমার ওয়েবসাইটটা দিচ্ছ, দেখো তুমি ওয়েবসাইটটা যখন সার্চ মারছিলা তখন কি মারছিলা? www.modulus.edu.bd। কিন্তু কথা হচ্ছে কম্পিউটার তো আমরা জানি কম্পিউটার কখনো আমাদের ভাষা বুঝে না। কম্পিউটার কার ভাষা বুঝে? কম্পিউটার বাইনারি ভাষা বুঝে। তাহলে আমার কি করতে হবে? আমি দিলাম কিসে? আমি দিলাম এই যে নর্মালি ইংলিশে। কিন্তু ইংলিশ তো কম্পিউটার বুঝে না, কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি লাগবে। এই বাইনারিতে কনভার্ট করার জন্য আমার একটা সিস্টেম আছে যাকে আমরা বলি ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস। তার মাধ্যমে আমরা কি হয়, আমি সার্চ মারলাম এটা, কিন্তু কম্পিউটার কি করে? ওই নামের আন্ডারে একটা কোড আছে, আমরা আজকেই পড়াবো। ওই নামের আন্ডারে একটা বাইনারি কোড আছে, অর্থাৎ আমার যে সাইটটা, এই সাইটটার মিনিং একটা হচ্ছে আলটিমেটলি বাইনারি কোড। ওই বাইনারি কোডটা সে খুঁজে বের করবে। এই এক এক ল্যাপটপের জন্য, এক এক কম্পিউটারের জন্য এই বাইনারি কোড এক একটা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। তখন যে কাজটা হয়, আমি সার্চ মারলাম এই সাইটটা, কারণ আমাদের বাইনারি, তোমাকে যদি আমি বলি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে 1111000 ডট, এটা এরকম যদি বলি এটা বিরক্ত হয়ে যাবো, মনে থাকবে না। তাহলে আমরা কি করি? একটা সুন্দর একটা নাম চয়েস করি। এই নামটা কিন্তু কম্পিউটার বুঝে না, তাহলে আমরা কি করতে হয়? তাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তুমি যখন ইন্টারনেটে সার্চ মারলা, সে তোমাকে হেল্প করে ওই যে আমাদের একটা কোড, ওই কোডটা খুঁজে বের করার জন্য। এই যে কোডটা, এটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস, মানে হচ্ছে আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এর মানে প্রত্যেকটা কম্পিউটারে বা প্রত্যেকটা সার্ভারের এক একটা আমাদের আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে তার নাম আসলে। অর্থাৎ আমাদের প্রত্যেকের যেরকম একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে, একটা কম্পিউটারের আইডেন্টিটি হচ্ছে তার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস মুখস্থ করা কঠিন, ওই কারণে আমরা কি করি? ওই আইপি অ্যাড্রেসের আন্ডারে একটা নাম চুজ করি, ওই নাম দিয়ে আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করি। তাহলে ওভারঅল আমরা অনেক কিছু জেনে গেলাম। এবার আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। তাহলে আমরা অনেক কিছু জেনে গেলাম। এখন আমরা আমাদের স্লাইডে ফেরত যাব। এবার আসি, আমরা আমাদের স্লাইডে চলে যাই। ওকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করি। তাহলে আমরা এতক্ষণ অনেক কিছু বলে ফেললাম। এই যে এতক্ষণ যে যে জিনিসগুলো বললাম, ওই জিনিসগুলো হচ্ছে আমার ওই একটা ওয়েবসাইট, যে একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে। এবং আসলে এক কথায় বলতে গেলে আমরা গত ক্লাসটা আমরা সংক্ষেপে রিভিউ দিয়ে দিছি। তো আমরা গত ক্লাস সংক্ষেপে রিভিউ দিয়ে দিছি। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা বাকি কাজগুলো করব, যে আমরা আমাদের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখাবো। তাহলে আমি একটু কাজ করি আমাদের। ওকে। তো আমরা এখন যে কাজটা করব, যে আমরা আমাদের পড়ায় ফেরত যাই। তাহলে এতক্ষণ আমরা দেখাইছিলাম শুধুমাত্র, আমি মেইন মেইন কথাগুলো বলছিলাম। এবার আমরা আমাদের প্রেজেন্টেশনে যাব। প্রেজেন্টেশনে গিয়ে আমি তোমাদেরকে সবকিছু একসাথে বলে দিব। তাহলে আমরা এখন আমাদের প্রেজেন্টেশনে যাই, আমাদের প্রেজেন্টেশন শুরু করি। তাহলে সবাই একটু ওয়েট করো, আশা করি অনেকে জয়েন করে ফেলছো। তো আমাদের, হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করো যে আমি কিন্তু এখন যেহেতু আমার ল্যাপটপে কথা বলতেছি, তাহলে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কনফার্ম করিও। আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আর সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করিও, কমেন্টে জানাইলে হবে। ওকে। তাহলে আমি আমার এটা আনতে আনতে, আমি স্ক্রিনটা আনতে আনতে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও।
ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করি আমাদের লেকচার। তো তোমরা যে কাজটা করবা, তোমাদের এখন কোনো কিছু লেখার প্রয়োজন নাই বা আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা যে কাজটা করবো, আমি ধাপে ধাপে সবগুলো বুঝে বুঝে যাবো, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এরপর আমার বোঝানো শেষ হলে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলবা, আমি সেই জিনিসটা তোমাদেরকে সলভ করে দিব। তো তাহলে আমি আমার লেকচার দেওয়া শুরু করি। আমি পেনটা নিয়ে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে আমাদের আইসিটি আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা এটার উপর আরো একটা ক্লাস এর আগে নিছিলাম, তো আজকে আমরা সেকেন্ড ক্লাসে যাই। তো আমরা আগের স্লাইডটাকে একটু একটু আমরা চেঞ্জ করছি বলতে, গতদিন আমরা এই যে ভিতরে ঢুকি নাই, আজকে হচ্ছে ওই স্লাইডটার সাথে সাথে আমরা আরো কিছু নতুন কিছু অ্যাড করছি। তাহলে আমরা যাই, প্রথমত আসি, গতদিন আমরা সুয়েটের ওয়েবসাইট ভিজিট করছিলাম এবং দেখছিলাম জিনিসগুলো কি। আজকে যাওয়ার দরকার নাই। হাইপার লিঙ্ক কি, কোন একটা লিঙ্কে আমরা বলি হাইপার লিঙ্ক। যেমন আমরা এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে চলে যাব। এবার www এটার মিনিং আমরা জানি। আর এদিকে HTML মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTTP মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অনেক সময় দেখবা HTTP এর সাথে এখানে একটা এস থাকে, ছোট হাতের এস থাকে। এই HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। অর্থাৎ ওই যে সাইটগুলো, ওই সাইটগুলো একটু সিকিউর। এবং এগুলো সিকিউর মানে কি জানো, আলটিমেটলি তুমি ওই সাইটে ঢুকতে হলে তোমাকে কি করা লাগবে, লগ ইন করা লাগবে। অর্থাৎ তুমি লগ ইন করা ছাড়া ওই সাইটে ঢুকতে পারবা না। এই ধরনের সাইটগুলোকে আমরা বলি HTTPS, অর্থাৎ এটা তোমার সিকিউর করা। তুমি চাইলেও তুমি কাজ করতে পারবে না লগ ইন করা ছাড়া। এবার যাই, তাহলে আমাদের এরপর ওয়েব ব্রাউজার আমরা জানি, এখানে তো ইতিহাস। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে ওয়েব বলি। এই ওয়েব আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য। এবং ওয়েবের আমরা বলছিলাম চারটা, প্রতি 10 বছর পর পর চিন্তা করে আমাদের চারটা বিকাশ আছে, ওয়েব 1 2 3 4, এগুলো আমরা বলছিলাম। এবার আসি ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েব ডিজাইন বলতে আমরা আসলে কি বুঝি। তুমি কোন একটা মনে করো ওয়েবসাইটে ঢুকলা, এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। কেউ একজন মনে করো, সাপোজ আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব, আমার টার্গেট কি থাকবে, আমার টার্গেট থাকবে এই ওয়েবসাইটে যদি আমার কোনো ইউজার, আমার কোনো ব্যবহারকারী যদি ভিজিট করে, আমার যে কোনো ইউজার সে ভিজিট করে কেমন দেখবে, কি কি দেখতে পাবে, ওই জিনিসটা দেখতে কেমন হবে, তার লেআউটটা কেমন হবে, সেই জিনিসটাকে আমরা বলি ওয়েব ডিজাইন। তাহলে এই ওয়েব ডিজাইন মানে হচ্ছে আমার আলটিমেটলি আমাদের একজন শিল্পী যেরকম তার একটা ছবিকে খুব সুন্দর করে ফুটাই তুলে, আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে খুব সুন্দর করে ফুটাই তোলা, আমাদের ব্যবহারকারীর জন্য এটা সহজবোধ্য করে তোলা। এবার আসি, এই কৌশলটাকে আমরা বলি ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইন করতে হলে আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানা লাগবে। একটা হচ্ছে ওয়েব পেজ, এটা আমরা অলরেডি জানি। আর এটা হচ্ছে ওয়েবসাইট, এটা আমরা জানি। আর এটা হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালও খুব সিম্পল একটা জিনিস, সেটা আমরা এখনো জানি না, আজকে জানবো। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস, গত ক্লাসে হালকা বলছিলাম, একটু আগেও বলছি, আজকে ডিটেইলস জানবো। এরপর যে ডোমেইন নেম, গত ক্লাসে হালকা বলছিলাম, আজকে ডিটেইলস জানবো। আর ওয়েব ব্রাউজার অলরেডি আমরা গত ক্লাসে বলছিলাম। ওকে, এবার আসি ওয়েব পেজ আমরা জানি। আর একটা ওয়েব পেজে কি কি থাকতে পারে, একটা ওয়েব পেজে থাকতে পারে টেক্সট, একটা ওয়েব পেজে থাকতে পারে আমাদের ইমেজ থাকতে পারে, একটা ওয়েব পেজের মধ্যে আমাদের একটা অ্যানিমেশন থাকতে পারে, একটা অডিও থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, আর হোয়াটএভার অনেক কিছু থাকতে পারে। এখন আমরা আসি, এবার আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস। প্রথমত আসি টেক্সট ডেটা ফাইল। আমরা জানি একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের মনে করে একটা ওয়েব পেজ, ওই পেজের মধ্যে বিভিন্ন ধরনের কি থাকতে পারে, টেক্সট থাকতে পারে। এবার টেক্সটের মধ্যে আবার কাহিনী আছে। দেখবা একটা সাইটের মধ্যে কিছু কিছু টেক্সট লেখা আছে, আবার অনেক সময় টেক্সট ডিরেক্টলি লেখা থাকে, তার সাথে মনে করে একটা লিঙ্ক দিয়ে দিল, তোমাকে পিডিএফ লিঙ্ক দিয়ে দিল, মানে তুমি ওইখানে ক্লিক করলে পিডিএফটা তুমি পেয়ে গেলা। এই যে পিডিএফ আমরা বলি, পিডিএফ পাই আশা করি সবাই জানো, তোমাদেরকে প্রতিদিন আমরা পিডিএফ প্রোভাইড করি। এই যে পিডিএফ আসলে জিনিসটা কি, তাহলে দেখো এই আমাদের কি বললাম, একটা ওয়েব পেজে টেক্সটকে HTML ফাইলে আমরা সংরক্ষণ করি। তবে আমাদের HTML ফাইলে সংরক্ষণ করি মানে কি, HTML এর মাধ্যমে করলে সেটা হচ্ছে আমার যেটা আমি লিখবো সেটা আমার ওয়েবসাইটে দেখা যাবে। কিন্তু আমি যদি আমাদের অনেক বড় বড় ডকুমেন্ট যদি আমি দিতে চাই, তখন আমরা কি করি, পিডিএফ ইউজ করি। তাহলে ডট পিডিএফ, এই ডট পিডিএফ কেন দিই, ডট সবসময় মাথায় রাখবা, ডট দিয়ে কিছু লিখলে সেটাকে আমরা বলি এক্সটেনশন। সেটাকে আমরা কি বলি, এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ। যেমন কোন একটা নামের পাশে ডট MP3 আছে, এই ডট MP3 কার মধ্যে থাকে বলতো, তোমরা আশা করি সবাই জানো, তোমরা যে গানগুলো শোনো, অডিও গানগুলো শোনো, সেগুলোর পরে কিন্তু ডট MP3 থাকে। আবার MP4 থাকলে সেগুলো কিন্তু আমাদের ভিডিও। তাহলে এই যে ডট এর পরে কি আছে, এটা হচ্ছে তার এক্সটেনশন, সেটা থেকে আমরা বলতে পারবো সেটা আসলে কোন টাইপসের। তাহলে ডট পিডিএফ, এই পিডিএফ এর মিনিংটা তোমাকে জানতে হবে। পিডিএফ মানে কি, পি মানে হচ্ছে পোর্টেবল, ডি মানে হচ্ছে ডকুমেন্ট, এফ মানে হচ্ছে ফাইল। এর মানে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পোর্টেবল কথাটার মানে কি, পোর্টেবল কথাটার মানে হচ্ছে আমাদের বহনযোগ্য, মানে যেটা বহন করা যায় বা যেটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। তুমি পিডিএফটা কিন্তু স্থানান্তর করতে পারবা, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ইউজ করতে, মানে এক এক জায়গা থেকে এক এক জায়গায় চলে যাচ্ছে। তাহলে এই পিডিএফ কি তোমরা সবাই জানো, পিডিএফ এর মিনিংটা জানতে হবে, পোর্টেবল
ডকুমেন্ট ফাইল। যেমন অনেক সময় দেখবা যে অনেকে বলে হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্ক কিন্তু আমার এই যে আমাদের কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে, ওই হার্ড ডিস্ক থেকে আমরা চাইলে কিন্তু আমাদের পোর্টেবল বানাই ফেলতে পারবো। যেমন আমি তোমাকে আমার একটা হার্ড ডিস্ক দেখাই, দেখো আশা করি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলটিমেটলি এই যে এখানে তুমি হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলটিমেটলি আমার এই যে আমরা যদি বলি একটু একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তোমরা একটু একটু দেখো, এই যে এটা হচ্ছে আমার হার্ড ডিস্কটা, হ্যাঁ। এই হার্ড ডিস্কটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু এটা আমাদের এখন এটাকে আমরা বলি পোর্টেবল। পোর্টেবল কেন? কারণ এই যে হার্ড ডিস্ক মানে তো বুঝতে চাই একটা স্টোরেজ, তোমাদের যেরকম মেমোরি বলো, কম্পিউটারের যে মেমোরিটা সেটা অনেক বড়, সেটাকে আমরা বলি হার্ড ডিস্ক। এখন এই যে যেমন এটা হচ্ছে আমার কি, আমি যে কোনো জায়গায় বহন করতে পারবো, এই জন্য এটাকে আমরা বলি পোর্টেবল। তাহলে এটার নাম কি? পোর্টেবল হার্ড ডিস্ক। আসলে কিন্তু এই হার্ড ডিস্কটা কিন্তু আমার ল্যাপটপের, আমি ল্যাপটপে নতুন হার্ড ডিস্ক লাগাইছি, যার কারণে আমি এটা এই যে এটা আমার প্রকৃত হার্ড ডিস্ক না। তো আমরা এখন যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখবা, এই যে আমি খুলে ফেলছি, আমার কিন্তু আসলে এটা হচ্ছে আমার ভিতরে হার্ড ডিস্ক। যারা কখনো ল্যাপটপের হার্ড ডিস্ক দেখো না, তারা আজকে দেখে নাও। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ভিতরে আমার হার্ড ডিস্ক ছিল। তো ল্যাপটপের ভিতরে কিন্তু হার্ড ডিস্কটা দেখতে এরকম, এটা হচ্ছে আমার ল্যাপটপের হার্ড ডিস্ক, হ্যাঁ। এই হার্ড ডিস্কটা এটা হচ্ছে তোমার ল্যাপটপের ভিতরে থাকে। যখন ভিতরে ছিল তখন আমি এটা কিন্তু পোর্টেবল বলতাম না, কিন্তু আমি যখন খুলে ফেলছি, আমি নতুন একটা হার্ড ডিস্ক লাগাইছি, যেটাকে আমি এসএসডি বলি। আমারটা এসএসডি হওয়ার কারণে আমার স্পিডটা ভালো। তো এটা এসএসডি না, এটা নর্মাল হার্ড ডিস্ক। তো আমি ফাস্ট হওয়ার জন্য এসএসডি লাগাইছি, এটা খুলে ফেলছি। এখন এটা খুলে আমি কি এটা আনইউজড ফেলে রাখবো? না। তো আমার এটা হচ্ছে কিভাবে পোর্টেবল বানানো যায়, একটা বক্স কিনলাম, এই বক্স দিয়ে আমি এটাকে এখন পোর্টেবল বানাই ফেললাম। তাহলে এই যে কোনো কিছু যদি আমি বহন করতে পারি, তখন আমি তাকে বলি বহনযোগ্য বা পোর্টেবল। ওকে, দেন তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে পোর্টেবল জিনিসটা কি বুঝে গেছো? তাহলে আমার এই যে যে ফাইলগুলো বহনযোগ্য তাদেরকে আমরা বলি পোর্টেবল। এবার আসি, এবার হচ্ছে তাহলে তোমরা পিডিএফ জেনে গেছো। আবার একইভাবে আমরা দেখবা কিছু, আমরা যখন তোমরা যারা ল্যাপটপে কাজ করো, যে টাইপ করো, তারা দেখবা যে আমরা অনেক সময় পাওয়ার পয়েন্টে, যে যেমন আমি যে প্রেজেন্টেশনটা করতেছি, এটা কিন্তু আমার পাওয়ার পয়েন্ট। যেমন আমি এই যে একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে তোমরা দেখবা এটা হচ্ছে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তুমি দেখবা যে আমার এই যে এটা হচ্ছে নর্মাল সিম্পল একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টে যে আমাদের ফাইলগুলো, এই যে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, এখান থেকে আমি নতুন করে আমি যে কোনো স্লাইড বানাতে পারবো। আমি স্লাইড যখন সেভ করব, এই যে দেখো সেভ অ্যাজ দিব, তাহলে আমি মনে করে এখানে ব্রাউজ করে কোন একটা জায়গায় আমি সেভ করব। সেভ করার পর দেখো এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে দেখো এদের বিভিন্ন এই ফরম্যাট আছে, আমি বিভিন্ন ফরম্যাটে রাখতে পারবো। এখন আমার কথা হচ্ছে, যখন আমরা এরকম পাওয়ার পয়েন্টে করি, বা আমাদের তোমাদের যে আমরা শিটগুলো বানাই, এই শিটগুলো কিন্তু আমরা যে কাজটা করি, তোমাদের শিটগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বানাই। এই ওয়ার্ডের তার যে আমাদের যেরকম পিডিএফ এর এক্সটেনশনটা কি, ডট পিডিএফ। একইভাবে এই যে আমাদের মাইক্রোসফটের এগুলো আমাদের হইতে পারে পিপিটি। পিপিটি মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ আমি তোমাকে এখন যেটা দেখাচ্ছি এটার এক্সটেনশন হচ্ছে পিপিটি। তুমি এটা নামের মধ্যে দেখবা ডট পিপিটি আছে। আবার আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বানাই, তখন নামের পিছনে থাকে ডট ডিওসিএস, ডক্স মানে হচ্ছে ডকুমেন্ট ফাইল, অথবা ডিওসি, যে কোনো একটা থাকে। তাহলে এই যে এই ধরনের ফাইলগুলো আমাদের থাকতে পারে, আমাদের সাধারণত এইচটিএমএল এর মাধ্যমে করা যায়। সাথে সাথে আমি পিডিএফ যুক্ত করতে পারি, পিপিটি যুক্ত করতে পারি, আমি ডক্স যুক্ত করতে পারি। ওকে, দেন এবারে সে আমি ছবি যুক্ত করতে পারি, গ্রাফিক যুক্ত করতে পারি। ছবির জন্য উল্লেখযোগ্য ফরম্যাট গুলো জেনে রাখো, এই ফরম্যাট গুলো তোমাকে জেনে রাখতে হবে, ছবির কি কি ফরম্যাট থাকতে পারে, এবং এই ফরম্যাট গুলোর মিনিংটা আমার খুব বেশি কাজে লাগবে। ক নাম্বারের জন্য লাগবে, আর আরেকটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য লাগবে। তাহলে দেখো ডট জেপিজি, তোমরা জানো আমাদের বিভিন্ন যে তোমরা ছবি তুলো ফোনের ছবির শেষে দেখিও অটোমেটিক সেভ হয়ে গেছে, নামের পরে ডট জেপিজি আছে। এই জেপিজি, আমি জেপিজি বলা যে কথা, জেপিইজি বলাও সেম কথা, যাত্রাতে যেটা উঠে কোনো সমস্যা নাই। এটার ফুল মিনিং হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তাহলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে পিএনজি, যেমন আমরা ল্যাপটপে কাজ করার সময় আমাদের এখানে পিএনজি উঠে, তাহলে পিএনজি মানে কি? পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, অর্থাৎ ছবির এক্সটেনশন এটাও থাকতে পারে। তারপর হচ্ছে জিপ, আমাদের ডট জিআইএফ, তোমরা দেখবে ফেসবুকে ব্রাউজিং করার সময় অনেক সময় কিছু জিপ থাকে, জিপ আমাদের জিপ ফাইলগুলা। এই ফাইলগুলা কেমন, ওই তোমরা দেখবা যে একটা তুমি ওই যে গোল একটা সিনের উপর ক্লিক করলে একটা জিনিস বারবার হয়, এই যে একটা জিনিস বারবার হয়, এটাকে আমরা বলি কি? আমাদের জিপ ফাইল। তো আমাদের এই ধরনের ফাইলগুলোকে আমরা বলি কি? জিপ ফাইল। যেন আমার ল্যাপটপে মেবি আছেও, এখন খুঁজে বের করতে কষ্ট হবে, এখন খুঁজে বের করবো না, আমি পারলে পরে দেখাবো। তো তাহলে আমাদের ওগুলোকে আমরা কি বলতেছি? জিপ ফাইল। এবার আসো,
তাহলে আমাদের জিপ বলতে তাহলে আমরা কি বুঝতেছি, একটা জিনিস যে বারবার হয় এটাকে আমরা বলি জিপ, মানে একই জিনিসটা বারবার হবে, এটা ধরনের ফাইলগুলোকে জিপ ফাইল বলি। এবার আসি, এই যে আমরা জিপ ফাইল বলি, এই জিপ ফাইলের মিনিংটা কি? এটা হচ্ছে আমাদের জি মানে হচ্ছে গ্রাফিক্স, আই মানে হচ্ছে ইন্টারচেঞ্জ, এফ মানে হচ্ছে ফরম্যাট, এগুলো মুখস্থ রাখতে হবে। এর হচ্ছে ডট বিএমপি থাকতে পারে, বিএমপি মানে কি? বিটম্যাপ ইমেজ ফাইল। এই সবগুলা যে আমরা ইউজ করি কিসের জন্য ইউজ করি? বিভিন্ন ছবি বা গ্রাফিক্স, গ্রাফিক্স বলতে যেমন আমরা জিপটাকে আমরা ছবি না বলে গ্রাফিক্স বলবো। এবারে অপটিমাইজেশন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অপটিমাইজেশন কাকে বলে? আচ্ছা, আমরা তোমরা অনেকে এই কাজটা হয়তো করছো, অনেকে করো নাই। সেটা হচ্ছে কি, আমাদের অনেক সময় যে জিনিসটা হয়, যেমন আমরা যখন ভিডিও বানাই, প্রফেশনাল ভিডিও যারা বানায় তারা যে কাজটা করে, প্রফেশনাল ভিডিও বা প্রফেশনাল ইমেজ গুলা সেগুলো কি করে, এটা এডিট করে যখন আমাদের ইয়া করে একটা ফাইল অনেক বড় হয়ে যায়। যেমন আমাদের এই যে এরকম একটা ভিডিও 1 ঘন্টার বানাইলাম, এই ভিডিওটা আমি এডিট করার পর দেখা গেলো এই ভিডিওটা হয়ে গেল আমাদের 20 জিবি। এই 20 জিবি একটা আপলোড দিতে অবস্থা খারাপ হয়ে যায়, ওই কারণে আমরা কি করি, এটা কম্প্রেস করে ছোট বানাই ফেলি। এই যে আমি তার সাইজটা ছোট বানাবো, এখানে কথা আছে, তুমি সাইজ তার মেমোরিটা ছোট বানাই ফেললা, মেমোরিটা ছোট বানানোর পর যদি কোয়ালিটি ডিক্রিজ করে তাহলে কি হবে? না। তাহলে আমাদের কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলোর মাধ্যমে আমি কি করতে পারি, আমার একটা ছবি, এই ছবিটা কোয়ালিটি যেমন আছে তেমনই থাকবে, কিন্তু তার যে সাইজটা, তার গুণগত মানটা আমরা ঠিক রেখে তার সাইজটাকে আমরা ছোট করে ফেলবো, এটাকে আমরা বলি অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশন কি? বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে ছবির গুণগত মানের কোনো পরিবর্তন না করে ছবিকে কম্প্রেস করা, কম্প্রেস করা মানে হচ্ছে আমাদের সাইজে ছোট করে ফেলা। এই ছোট আকারের ফাইলে যে করা হয় সেটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন। অর্থাৎ মনে করো আমার একটা ছবি হচ্ছে 10 এমবি, এই 10 এমবিটাকে আমি 2 এমবি বানাই ফেললাম, তাহলে আমার মেমোরি কম লাগলো, কিন্তু এই 2 এমবি বানানোর কারণে আমার ছবির গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই, এটাকে আমরা বলি অপটিমাইজেশন। এবার আসি, অপটিমাইজেশন কেন করা হয়? মনে করো তুমি তোমার ওয়েবসাইটে এরকম 1000টা ছবি রাখবা, সবগুলো ছবির সাইজ যদি বড় হয়, এবার কেউ যখন ভিজিট করবে, তোমার ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে অনেক ভারী হয়ে গেছে, তখন দেখা যায় লোড হইতে টাইম নিবে, তারপর হচ্ছে সাইটটা আমার অনেক ভারী হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ব্যবহারকারীদের কাছে এটা ভালো মনে হবে না। ওই কারণে আমরা যে কাজটা করব, আমাদের যারা প্রফেশনাল তারা যে কাজটা করে অপটিমাইজেশন করে, এই অপটিমাইজেশন করলে একই জিনিস একই রকমের গুণগত মান আছে, দেখতে একই, কোনো চেঞ্জ নেই, খালি সাইজটাকে ছোট বানায় ফেললাম, ওই কারণে আমার অপটিমাইজেশন করা হয়। এই অপটিমাইজেশন করলে দেখা যাবে যাদের ইন্টারনেট স্পিড একটু স্লো তারাও তোমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারতেছে। ওকে, এবার আসো আমরা কি ইউজ করতে পারি, ভিডিও ফাইল ব্যবহার করতে পারি, অডিও। তাহলে এটা খেয়াল করে, এই ভিডিও অডিও, তো আমাদের নরমালি আমরা ওয়েবসাইটে অডিও ফাইল যেগুলো, অডিও ফাইলগুলোর এক্সটেনশন কেমন থাকে, ডট ডব্লিউএমবি অথবা ডট এমপি3, এগুলো মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। কেন? অনেক সময় প্রশ্ন করতে পারে নিচের কোনটি অডিওর ফরম্যাট, নিচের কোনটি ভিডিওর ফরম্যাট। তারপর যে ডট এমডিআই, এগুলা তোমরা শুধু হয়তো এমপি3 শুনছো, ওগুলো শুনো নাই, এগুলো সবগুলো কিন্তু অডিও ফরম্যাট, মানে এক একটা অডিও ফরম্যাট। এবার আসি ভিডিও, ভিডিও ফরম্যাট কি কি আছে, ডট এমওবি এটা হচ্ছে একটা ভিডিও ফরম্যাট, ডট এমপি4 এটা হচ্ছে একটা ভিডিও ফরম্যাট, ডট এভিআই এটা একটা ভিডিও ফরম্যাট, ডট এমপিইজি এটা একটা ভিডিও ফরম্যাট। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, কেন? এমসিকিউর জন্য। এবার আসি আমাদের এই যে, এবার একটু খেয়াল করে দেখো কি বললো, এরা কোয়ালিটি ঠিক রেখে কম মেমোরিতে সংরক্ষণে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এই এক্সটেনশন গুলো ব্যবহার করি কোয়ালিটিটা ঠিক রেখে, আমি যদি সাইজটা ছোট রাখতে পারি, কিন্তু এই ধরনের ফাইলগুলো ব্যবহার করলে আমার এই যে গুণগত মানটা খুব ভালো থাকে না। অর্থাৎ তুমি যদি খুব উন্নত মানের তৈরি করতে যাও, তখন তোমার আরো এক্সট্রা কিছু জিনিস লাগবে, সেগুলো হচ্ছে কি কি, আমার ডট এইচটিএমএল, ডট জেএস, ডট পিএইচপি, ডট সিএসএস। তো আমরা দেখি আমাদের এগুলো হচ্ছে আরো উন্নত মানের ওয়েবসাইট তৈরি করতে হলে, উন্নত মানের জিনিস দিতে হলে তখন এগুলো লাগবে। তো ডট এইচটিএমএল মানে কি, এটা তো বুঝতে পারতেছো, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কে বোঝায়। আর ডট জেএস মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, জেএস মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এটা একটা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলে। তো আমাদের এই যে প্রোগ্রামিং এর মতো এটাও প্রায় ল্যাঙ্গুয়েজ, তবে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আমাদের ওয়েবসাইটটাকে উন্নত করতে হেল্প করে, মানে লুক্রেটিভ করতে আমাকে হেল্প করে। একইভাবে ডট পিএইচপি, এই পিএইচপিটাও আমাদের আমাদের যে কাজটা করে উন্নয়নে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডট সিএসএস, এটাও সেম, আমাদের ওয়েবসাইটটাকে আমি কিভাবে আরো ডেভেলপ করতে পারি তার জন্য আমরা এটা এই ধরনের এক্সটেনশন গুলা ব্যবহার করি, আমার সাইটটাকে অনেক দৃষ্টিনন্দন করার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। সিএসএস এর মিনিং কি, তার হচ্ছে জাভা স্ক্রিপ্ট কি, তার হচ্ছে পিএইচপি কি, এএসপি কি, হ্যাঁ এএসপিও আমাদের ব্যবহার করা লাগতে পারে। তো এই জিনিসগুলো তোমরা একটু ভাষায় পড়ে নিবা। এবার আসো, আমরা তো বলছিলাম কয়েকটা ওয়েব পেজের সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলি, এগুলো আমরা গত ক্লাসে পড়ে ফেলছি। আপলোডকে আমরা জানি কোন একটা জিনিস আপলোড দেওয়া, ডাউনলোড মানে ডাউনলোড করা। এবার আসি আমাদের, আমি যখন কোন একটা সাইট ভিজিট করি তখন আমরা গত ক্লাসে এটা দেখাইছিলাম, প্রথমে সার্ভারকে ইউজার রিকোয়েস্ট করে, দেন সার্ভার রেসপন্স করে, তখন আমি এটা ভিজিট করতে পারি। এরপর হচ্ছে এই রেসপন্স করার জন্য আমাকে হেল্প করে এইচটিটিপি, এর মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি কি আমরা গত ক্লাসে দেখছিলাম, এবং কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এবার আসি এফটিপি, এফটিপি মানে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো আমরা বলছিলাম ইন্টারনেটের সাথে সংযোগের জন্য আমরা সাধারণত কি ইউজ
করি আমাদের এইচটিটিপি ইউজ করি, অনেক সময় এফটিপি ইউজ করা হয়, তবে এফটিপি আমরা কখন ইউজ করি? এফটিপি আমরা ইউজ করি আপলোড এবং ডাউনলোডের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা এফটিপি ইউজ করি। আর আমাদের এগুলো আমরা গত ক্লাসে বলছিলাম, আজকে আর বলবো না। এবারে সেই সার্ভার কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটারকে সেটা আমরা বলছিলাম, যেমন সেন্ট্রালি একটা সার্ভার কম্পিউটার আছে যেখান থেকে আমি অ্যাক্সেস করব, যাকে আমি রিকোয়েস্ট করব, তাহলে যাকে রিকোয়েস্ট করব সে হচ্ছে সার্ভার, আর যে রিকোয়েস্ট করবে সে হচ্ছে ক্লায়েন্ট। যেমন আমি হচ্ছে ক্লায়েন্ট, আমি কোন একটা সার্ভারকে রিকোয়েস্ট করছি, সে হচ্ছে সার্ভার। এবার এগুলো আমরা গত ক্লাসে বলছিলাম। এবার আসি ওয়েব পোর্টাল। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সিম্পল একটা জিনিস। ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে কি, দেখো ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি। ভালো করে খেয়াল করো, ওয়েব পোর্টাল কি? এটা হচ্ছে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি, যেখানে অনেকগুলো উৎস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক, কন্টেন্ট এবং সার্ভিস সংগৃহীত থাকে। অর্থাৎ আমি এক কথা বলবো কি জানো, ওয়েব পোর্টাল প্রায় ওয়েবসাইটের মতো, তবে আমি একটা ওয়েবসাইটে যে সবকিছু আমার ব্যক্তিগত রাখতেছি, এটা আমার হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। কিন্তু ওয়েব পোর্টালে আমরা কি কাজটা করি? একটা পোর্টাল বানাইলাম, এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই যে লিঙ্ক গুলা কমেন্ট কপি করে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কেউ আমার পোর্টালে ঢুকলে সে ওই লিঙ্কে গিয়ে ওইটা ভিজিট করে ফেললো। এবার আমি বিভিন্ন লিঙ্ক গুলাকে আমি এক জায়গায় এনে আমি সাজালাম, এটাকে আমরা বলি ওয়েব পোর্টাল। যেমন বাংলাদেশে আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে পোর্টালটা আছে, এই যে আমি এখানে সাইটটা দিয়ে দিছি www.bangladesh.gov.bd, তুমি এখানে ঢুকে দেখিও, এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল, বিভিন্ন ধরনের লিঙ্ক পাবা। তো আমি টাইম লাগবে ওই জন্য আমি দেখাচ্ছি না, তুমি নিজে ব্রাউজ করে দেখিও www.bangladesh.gov.bd। তাহলে আমাদের এই .gov মানে হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট সাইট, আর বিডি মানে হচ্ছে এটা বাংলাদেশের সাইট। তাহলে এটা একটু তুমি ভিজিট করবে, তাহলে তুমি বুঝবা ওয়েব পোর্টাল জিনিসটা কি। এবার আসো, এটা হচ্ছে সত্যি ইম্পর্টেন্ট জিনিস। প্রথমত আসি ইউআরএল। ইউআরএল জিনিসটা কি? প্রথমত আসি ইউআরএল, তোমরা অনেকেই পরিচিত। তোমরা যখন কোন একটা ব্রাউজারে সার্চ মারতে যাও, কোন একটা ব্রাউজারে লেখা উঠে এন্টার ইউর ইউআরএল, অর্থাৎ আমাদের কোন একটা ওয়েবসাইটের যে তার অ্যাড্রেসটা, তার ওয়েবসাইটের যে নামটা, ওইটাকে আমরা বলি আলটিমেটলি তার ইউআরএল। তাহলে যেমন আমি বলতেছি www.google.com, এটা হচ্ছে আমার একটা কি, এটা হচ্ছে আমার একটা ইউআরএল, এটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস, এটার আরেকটা নাম হচ্ছে ডোমেইন নেম। তাহলে আমি কোন একটা সাইট ভিজিট করব, এই সাইটটাকে কয়টা নামে দেখা যায়? ইউআরএলও বলা যায়, ওয়েব অ্যাড্রেসও বলা যায়, আবার ডোমেইন নেমও বলা যায়। তবে ডোমেইন নেমের মধ্যে একটু ঝামেলা আছে, আমরা এটা সামনে প্রসিড করলে দেখবো। এখন আসি ইউআরএল এর ফুল মিনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় আসতে পারে নিচের কোনটি সঠিক ইউআরএল এর ক্ষেত্রে। তাহলে ইউআরএল এর মিনিংটা দেখো, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ ইউনিভার্সাল দিলে হবে, ইউনিফর্ম দিলে হবে, দুইটা সেম মিনিং। তাহলে ইউআরএল এর মিনিং কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ তোমার কোন একটা নির্দিষ্ট রিসোর্সকে সে খুঁজে বের করবে, এটা হচ্ছে আমার ইউআরএল। এবার আসি আমরা এই যে একটা সাইট ভিজিট করব, এইচটিটিপি আমাদের এটা কি কাজে ব্যবহার করা হচ্ছে? ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার জন্য। www. এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ওয়েব। এর হচ্ছে google.com, এটা হচ্ছে আমার একটা সাইট, এই গুগলটা হচ্ছে তার নাম, এটা। আর এই কম মানে কি? এটা হচ্ছে কমার্শিয়াল সাইট, গুগল কিন্তু এটা কমার্শিয়াল সাইট। এবার আসো, তুমি এটা সার্চ মারলে, কম্পিউটার তো এটা বুঝে না, কম্পিউটার কি করবে জানো? আসলে এই যে গুগল, এই গুগলের এটা যে কথা, এটার আন্ডারে এটা যে কথা, এটাও সেম কথা। তাহলে নিচে যে তুমি বাইনারিতে দেখতেছো, এটাকে আমরা বলি তার আইপি অ্যাড্রেস, মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে অর্থাৎ কোন একটা ওয়েব অ্যাড্রেসের আন্ডারে যে বাইনারি কোডটা থাকে, হ্যাঁ এখানে দেখবা প্রথমে 8টা আছে, একটা ডট, এরপর আবার 8টা, আরেকটা ডট, আবার 8টা, আরেকটা ডট, এভাবে আছে। আমরা এগুলো কেমনে হয় দেখাবো। আর এই জিনিসটাকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি, মনে করো আমাদের বাইনারিটা মনে রাখা খুবই কষ্টকর, তখন আমরা কি করি? এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি। তো আমরা বলতে পারি আসলে এই দুইটা জিনিস সেম, এই দুইটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস, মাঝখানেরটা হচ্ছে আমাদের সুবিধার জন্য আমরা আমাদের ডেসিমেলে কনভার্ট করে নিই। তবে আলটিমেটলি তুমি যখন এটাকে সার্চ মারলা www.google.com, সে কি করবে? ইন্টারনেটের মাধ্যমে সে এই আমাদের যখন www.google.com তুমি সার্চ মারলা, আমাদের ইন্টারনেট জানে এই গুগলের জন্য আমাদের যে সার্ভারটা আছে, ওই সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। সে কি করে? এই নামের আন্ডারে আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে রিকোয়েস্ট করে তোমাকে অ্যাক্সেস দেয়। তাহলে তুমি এই যে যখন এটা সার্চ মারলা, তখন আমাদের আলটিমেটলি সে এখানে যাই ঢুকে গেল। এবারে তুমি খেয়াল করে দেখো, আমি যদি এই কাজটা না করতাম www.google.com, তখন আমাকে কি করতে হতো? আমাকে মুখস্থ করতে হতো 1010110011001001.0001001.0001000 মনে রাখার জীবনও সম্ভব না, অন্তত আমার জন্য সম্ভব না। তো
আমাদের এটাই হচ্ছে আমাদের সুবিধা, যে আমরা একটা ওয়েব অ্যাড্রেস ডেভেলপ করলে এটা হচ্ছে আমাদের সুবিধা। কিন্তু আমাদের সুবিধা কিন্তু কম্পিউটার তো অসুবিধা। তখন আমার অনলাইনে এমন সিস্টেম আছে, সে অটোমেটিক এই যে তার আন্ডারে আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে ফেলে। এবার আসো আইপি অ্যাড্রেস, তাহলে আমরা বুঝে গেলাম আইপি অ্যাড্রেস কি। তাহলে আমাদের আসলে আমি যে ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস বলতেছি, এটা কিন্তু আলটিমেটলি ওই ওয়েব অ্যাড্রেসের আন্ডারে একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস মানে হচ্ছে তার আইডেন্টিটি, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের নির্দিষ্ট আইডেন্টিটি আছে। তাহলে আমাদের আমরা যদি বলতে পারি আমাদের প্রত্যেকজনের নিজস্ব আইডেন্টিটি আছে, প্রত্যেকটা কম্পিউটারের একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিকে আমরা বলি কি? আইপি অ্যাড্রেস। আমরা কি বলি? আইপি অ্যাড্রেস। আই মানে হচ্ছে ইন্টারনেট, আই মানে হচ্ছে ইন্টারনেট, পি মানে হচ্ছে প্রোটোকল, অ্যাড্রেস মানে তো আমার অ্যাড্রেস বা ঠিকানা। তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস মানে কি? ইন্টারনেটের প্রোটোকল মেনটেন করে সে কি করে? একটা অ্যাড্রেস ডেভেলপ করে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আইপি অ্যাড্রেস কি আমরা জেনে গেলাম। এক এক কম্পিউটারের আমার এক একটা আইপি অ্যাড্রেস, কারোর সাথে কারো আইপি অ্যাড্রেসের কোনো মিল নাই। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা পোর্টালে বা প্রত্যেকটা সার্ভারের আমাদের আমাদের কোন জিনিসটা নির্দিষ্ট, যে জিনিসটা নির্দিষ্ট সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা সবার জন্য ভিন্ন ভিন্ন। এই আইপি অ্যাড্রেস দিয়ে তুমি যে কাউকে খুঁজে বের করতে পারবা, এবং তুমি তোমার অনলাইনে সার্চ করে তুমি তোমার আইপি তুমি যে তোমার কম্পিউটারটা ইউজ করতেছো তার আইপি অ্যাড্রেস কি তুমি সেটাও বের করতে পারবা। এবার আসি, এখানে আসি, বর্তমানে আমাদের আইপি অ্যাড্রেস আমাদের দুই ধরনের আছে। তাহলে আমরা একটু এটা বড় করি, জুম করি, তাহলে সুবিধা হবে। বর্তমানে আমাদের দুই ধরনের আইপি অ্যাড্রেস আছে। তাহলে একটু খেয়াল করে দেখো আমার দুই ধরনের আইপি অ্যাড্রেস কি কি। একটা হচ্ছে, আমি একটু ভালো করে খেয়াল করো, আইপি অ্যাড্রেস এর ভার্সনের উপর ডিপেন্ড করে তাকে দুইটা ভাগে ভাগ করা হয়। বর্তমানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর একটা হচ্ছে ভার্সন 6। এই আইপিভি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ভি মানে হচ্ছে ভার্সন, 4 মানে হচ্ছে 4, আর একটা হচ্ছে IPv4। তাহলে IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর IPv6 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এবার এসো, এখন এই IPv4 আসলে কি একটু ভালো করে খেয়াল করো। বুঝতে পারছো সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, কিন্তু এই অ্যাড্রেসটা দেখতে কেমন হয় তো একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের জন্য। দেখো আমাদের কোন একটা আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেস আমার কি হচ্ছে, এই আইপি অ্যাড্রেস যখন IPv4 বলবে, IPv4 এর সিস্টেমটা কি দেখো, সে কি করে, আমার এরকম চারটা জিনিস থাকে, এই একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা আমাদের এগুলো সবগুলো হচ্ছে বাইনারি, এগুলো সবগুলো কি? বাইনারি। এই বাইনারি যে সংখ্যাগুলো থাকে, এখানে টোটাল থাকে 1 বাইট। 1 বাইট মানে কয় বিট? 8 বিট। তাহলে আমরা বলতে পারি IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, তার আমাদের অংশ কয়টা থাকে? 4টা অংশ। প্রত্যেকটা অংশ কয় বিট করে? আমাদের 8 বিট করে। তাহলে প্রথমটা 8 বিট, পরেরটা 8 বিট, এরপরেরটা 8 বিট, এরপরেরটা 8 বিট। আর বাইট বললে কয় বাইট? 4 বাইট। তাহলে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, এবং একটাতে চারটা। 1 বাইট মানে হচ্ছে আমাদের 4 বিট, 8 বিট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের 8 8 করে এরকম কয়টা আছে? 4টা। তাহলে টোটাল আমাদের বিট সংখ্যা কত? 32। তাহলে আমরা বলতে পারি মোট বিট সংখ্যা হচ্ছে 32। এবার যদি আমার কারো বিট সংখ্যা 32 হয়, টোটাল 32টা বিট থাকা মানে কি? আমরা আগে বলছিলাম, আমরা 3 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করছিলাম, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট মানে কি? বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। তাহলে বিট যদি আমাদের বাইনারি ডিজিট হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে এক একটা বাইনারি ডিজিট। আমরা একটু সামনে আগাইলে দেখবো। আর তোমার এখানে কি হয়, তাহলে এখানে 8 বিট মানে কি? 8টা বাইনারি ডিজিট, এরপরে একটা ডট থাকে, কি থাকে? একটা ডট। এরপরে আবার 8 বিট থাকে, আর একটা ডট। এরপরে আবার 8 বিট থাকে, আরেকটা ডট। অর্থাৎ এগুলো সবগুলো একটা একটা করে ডট দ্বারা পৃথক থাকে। এবার এখানে টোটাল বিট কয়টা? 32টা। আমরা এই যে তোমাদেরকে বলছিলাম, আমাদের আমাদের যদি এরকম হয়, আমার 2 বিট, 2 বিটকে কতভাবে সাজানো যায়? 2 টু দি পাওয়ার 2। 3 বিটকে কতভাবে সাজানো যায়? 2 কিউব। 4 বিটকে কতভাবে সাজানো যায়? 2 টু দি পাওয়ার 4। এগুলো সবগুলো আমরা থার্ড চ্যাপ্টারে পড়ছিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি, যেহেতু এখানে টোটাল বিট সংখ্যা হচ্ছে 32টা, তাহলে কতগুলা ভিন্ন ভিন্ন ভাবে সংযোগ দেওয়া যাবে? টোটাল 2 টু দি পাওয়ার 32। এই মানটা মুখস্থ করার দরকার নাই, তুমি ক্যালকুলেটারে যদি 2 টু দি পাওয়ার 32 দাও তাহলে এটা পেয়ে যাবে। এটা মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট এটা মাথায় রাখবে 2 টু দি পাওয়ার 32। এর মানে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই IPv4 এর মাধ্যমে টোটাল সংযোগ দেওয়া যাবে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 32। এতগুলা সংযোগ দেওয়া যাবে, কারণ সবার জন্য তো আলাদা আলাদা। যেমন আমাদের মোবাইল ফোন, মোবাইল ফোনের প্রত্যেকের নাম্বার কিন্তু আলাদা। এরকম আমাদের এক একটা ল্যাপটপ বা এক একটা কম্পিউটারের কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা আলাদা। তাহলে এরকম ভিন্ন ভিন্ন কয়টা দেওয়া যাবে? 2 টু দি পাওয়ার 32।
কিন্তু বর্তমানে ইন্টারনেটের ব্যবহারকারী যেভাবে বাড়তেছে আমার এটা আমাদের বর্তমানে সংকুলন হচ্ছে না। যেহেতু সংকুলন হচ্ছে না, সাইজ আরো বাড়াইতে হবে। এই সাইজটা বাড়ানোর সময় আমার নতুন ভার্সন আছে, নতুন ভার্সনের নাম হচ্ছে IPv6, মানে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। যদিও এটা আমাদের বর্তমানে এখনো খুব বেশি আমাদের ব্যবহৃত হচ্ছে না, কিন্তু সামনে আমাদের এটা কাজে লাগবে। তো IPv6 আসলে কেমন, তোমাদের সেটাই লাগবে, কেমন এটা। এখানে যে কাজটা করা হয়, এখানে যেরকম কয়টা ছিল, 4টা অংশ ছিল না? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এ এরকম অংশ থাকবে 8টা। কয়টা থাকবে? 8টা। প্রতিটা অংশ একটা করে ডট দ্বারা পৃথক থাকবে। এবার আসি, এখানে আমার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ আমার একটা অংশের মধ্যে কয়টা করে বাইট ছিল? একটা করে বাইট। এখানে থাকবে 2টা করে বাইট, এর মানে 16 বিট। তাহলে ওইখানে ছিল একটা অংশে 8টা করে বিট, এরকম ছিল 60টা। এবার হচ্ছে একটা অংশে 16টা করে বিট, এরকম আছে টোটাল কয়টা? আমাদের 8টা। তাহলে আমার এই 8টা মিলে সবগুলোর মধ্যে আমার মাঝখানে একটা করে ডট দেওয়া হয় আমার সাইটটা গঠন করার জন্য। তাহলে মোট একটার মধ্যে 16টা করে এরকম 8টা আছে, টোটাল কয়টা তুমি গুণ করলে দেখবে 128 আসবে। এর মানে টোটাল 128টা বিট আছে। তাহলে আমরা বলতে পারি সংযোগ দেওয়া যাবে কয়টা? 2 টু দি পাওয়ার 128টা, এর মানে প্রায় 3.4 × 10 টু দি পাওয়ার 38t। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, আমাদের এটা যদিও বাইনারিতে লেখা হয়, IPv4টা যদিও বাইনারিতে লেখা হয়, আমার IPv6 এর মানে ভার্সন 6টা আমাদের সাধারণত হেক্সাডেসিমেলে লেখা হয়। কিসে লেখা হয়? হেক্সাডেসিমেল। আসলে খালি হেক্সাডেসিমেল না, হেক্সাডেসিমেল আর বাইনারিটা দুইটা মিক্স করে লেখা হয়। তুমি এতটুকু জানলে হবে, আমাদের IPv6টা আমাদের সিলেবাসে নাই, আমাদের আছে শুধুমাত্র ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তবে 6টার শুধু পরিচয় আছে, কিন্তু ভিতরে নাই। এবার আসে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ যাব। 4 এ যদি যাই, তাহলে আমরা অলরেডি বলে ফেলছি কি কি থাকে বলতো? 4টি অক্টেট। অক্টেট মানে কি? 8টা করে, মানে একটার মধ্যে 8টা করে আছে। তাহলে এরকম 8টা করে, তাহলে আমাদের এই যে প্রথমে 8টা, তারপর থাকবে একটা ডট, এরপরে আরো 8টা বিট থাকবে, এরপর আরেকটা ডট, এরপরে আরো 8টা বিট থাকবে, এরপর আরেকটা ডট, এরপরে আরো 8টা বিট থাকবে। তাহলে এরকম কয়টা আছে? 4টা। তাহলে আমাদের এরকম 4টা, যেহেতু সবার মধ্যে 8টা করে বিট থাকে, সবার মধ্যে 8টা করে বিট থাকে, ওই জন্য এটাকে আমরা বলি অক্টেট। তাহলে এরকম অক্টেট আছে কয়টা? 4টা। তাহলে একটার মধ্যে 4টা করে হলে টোটাল কয়টা বিট আছে? 32টা। তাহলে আমাকে বললো 32টা বিট প্রয়োজন, এবং প্রতিটি অক্টেট কি দ্বারা পৃথক থাকে? ডট দ্বারা। এটাকে আমরা বলি পিরিয়ড। তাহলে প্রতিটি অক্টেট পিরিয়ড দ্বারা পৃথক থাকে। এখন এই জিনিসটাকে আমরা আবার ইন্টারনেট প্রোটোকল ভার্সন যে 4 আছে, তাকে আমি আবার 5টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 5টা। 5টা কি কি? একটা হচ্ছে ক্লাস এ, আরেকটা হচ্ছে ক্লাস বি, আরেকটা হচ্ছে ক্লাস সি, আরেকটা হচ্ছে ক্লাস ডি, আরেকটা হচ্ছে ক্লাস ই। তাহলে এগুলো দ্বারা কি বোঝায় একটু খেয়াল করো। তো আমি দেখলাম ক্লাস এ, তাহলে দেখো এখানে 4টা আছে। এর প্রথমে বাইট 1, এর মানে এখানে 8টা বিট, এরপরে বাইট 2 আরো 8টা, এরপরে বাইট 3 আরো 8টা, এরপরে বাইট 4 আরো 8টা। তো আমরা একটা কথা বলে রাখি, একটা আইপি অ্যাড্রেস তার মধ্যে সাধারণত আমার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তার নেটওয়ার্ক আইডি, আর একটা হচ্ছে তার হোস্ট আইডি। তাহলে আমরা আবারও বলতেছি, একটা আইপি অ্যাড্রেস তার মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। এখন প্রথম দিকের গুলোকে বলি নেটওয়ার্ক, লাস্টের দিকের গুলোকে বলি হোস্ট। এখন নেটওয়ার্ক একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। নেটওয়ার্ক যদি একটা হয়, হোস্ট হবে 3টা। নেটওয়ার্ক দুইটা হলে হোস্ট হবে 2টা। নেটওয়ার্ক 3টা হলে হোস্ট হবে 1টা। এই যে নেটওয়ার্ক আর হোস্ট কয়টা তার উপর ডিপেন্ড করে ক্লাসে ভাগ করা হয়। তাহলে আমরা দেখি এখানে কি লিখতেছি, নেট আইডি মানে হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর আরেকটা হচ্ছে হোস্ট আইডি। তাহলে আমরা ক্লাস এ মানে কি? ক্লাস এ মানে হচ্ছে প্রথম অংশটা হচ্ছে নেটওয়ার্ক, বাকি 3টা হচ্ছে হোস্ট। ক্লাস বি মানে কি? প্রথম 2টা নেটওয়ার্ক, পরের 2টা হোস্ট। আর ক্লাস সি মানে কি? প্রথম 3টা নেটওয়ার্ক আর লাস্টের একটা হচ্ছে হোস্ট। আর ক্লাস ডি এবং ক্লাস ই আমাদের সিলেবাসে নাই, শুধুমাত্র জেনে রাখতে হবে। ক্লাস ডি মানে হচ্ছে আমার, এটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস বলি আমরা। আর এটা হচ্ছে আমাদের ক্লাস ই মানে হচ্ছে এটা আমাদের রিজার্ভ থাকে। তো আমাদের আলোচনা হচ্ছে ক্লাস এ বি সি। তাহলে দেখো আমরা ক্লাস এ নিয়ে আলোচনা করতেছি। ক্লাস এ তো আমরা আগেই বলছি, ক্লাস এ তে কয়টা থাকবে? আমার প্রথম একটা অংশ, টোটাল যেহেতু 4টা অংশ আছে, প্রথম অংশটা নেটওয়ার্ক, বাকি 3টা হচ্ছে হোস্ট আইডি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমার একটার মধ্যে দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে আছে টোটাল 8টা। এই 8টার পরে একটা ডট আছে, এরপরে আরো 8টা আছে, তারপরে একটা ডট আছে, এরপরে আরো 8টা, আরেকটা ডট, এরপর আরো 8টা, আরেকটা ডট। তাহলে আমাদের এভাবে কয়টা অংশ আছে? 4টা। 3টা ডট দ্বারা পৃথক আছে। তো আমাদের সুবিধার জন্য আমরা কি করি? এগুলোকে বাইনারিতে মনে রাখি। এর মানে এটার বাইনারি নাম্বার হচ্ছে 192, তো আমরা এটাকে 192 দিয়ে মনে রাখতেছি। 168 11 01। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারবা, 192.168.11
11.1 তুমি এভাবে লিখলেও কোনো সমস্যা নাই, তুমি ডেসিমেলে লিখতে পারবা, তবে প্রকৃতপক্ষে কম্পিউটার বুঝে কোনটা বাইনারি এটা। এবার আসে ক্লাস বি, আমাদের পার্থক্য কোন জায়গায়, এবার হচ্ছে নেটওয়ার্ক আইডি হচ্ছে প্রথম দুইটা, তখন আমি তাকে বলবো ক্লাস বি, তাহলে ক্লাস সি কি হবে, প্রথম তিনটা যদি হয় তাকে আমরা বলি ক্লাস সি। তাহলে আমরা জেনে গেলাম যে ক্লাস এ বি সি কি। এবার আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইউআরএল। অলরেডি আমরা জেনে গেছি ইউআরএল মানে কি, দেখি নিজে নিজে মনে করো, ইউআরএল মিনিংটা কি, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে আমার ইউআরএল মিনিংটা। তো বুঝতে পারতেছি ইউআরএল মানে কি, একটা ওয়েব অ্যাড্রেস। এই যে এই ওয়েব অ্যাড্রেসটাকে আমরা বলতেছি কি ইউআরএল। তাহলে নিচে দেখো আমার একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, এই যে আমার একটা ওয়েব অ্যাড্রেস দেখতে কেমন হবে সেটা আমার এখানে দেওয়া আছে, তার অনেকগুলো অংশ থাকতে পারে। তাহলে দেখো একটাকে দিলাম এই যে এইচটিটিপি, এটা বুঝতে পারতেছো ইন্টারনেটের কানেকশনের জন্য, এটাকে নাম দিলাম 1। আমরা একটা একটা করে কি করব দেখাবো। এরপর হচ্ছে এখানে এই যে আরেকটা অংশ দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আমরা বলি 2 নাম্বার। তারপর হচ্ছে আমার এটাকে বলতেছি আমরা 3 নাম্বার। তারপর হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা বলতেছি, এই যে কালো অংশটাকে আমরা বলতেছি 4 নাম্বার। এরপর হচ্ছে আমাদের এই ডট কো, এটাকে আমরা বলতেছি 5 নাম্বার। ডট ইউকে এটাকে আমরা বলতেছি 6 নাম্বার। এর মানে কি কি থাকতে পারে সেগুলো আমরা একটা একটা দেখি। তাহলে টোটাল কয়টা অংশ থাকতে পারে, 6টা। তাহলে আমরা একটা একটা করে দেখি। এক নাম্বার আছে এইচটিটিপি, একটু ভালো করে খেয়াল করো, এই এইচটিটিপি এর মিনিং কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমাদের হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি কাজে ব্যবহার করি, আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে। তাহলে আমরা বলতে পারি এক নাম্বারকে আমরা বলি প্রোটোকল। তাহলে বলা হয় বেশিরভাগ ওয়েব অ্যাড্রেসে শুরু হয় কি দিয়ে, এইচটিটিপি, তারপর হচ্ছে আমার তারপর হচ্ছে আমাদের এই যে কোলন, তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে। আর এটা মানে কি, এইচটিটিপি মানে হচ্ছে এইচ মানে হচ্ছে হাইপার, টি মানে হচ্ছে টেক্সট, এরপরে টি মানে হচ্ছে ট্রান্সফার, এরপরে পি মানে হচ্ছে প্রোটোকল। এটা হচ্ছে একটা প্রোটোকল যাকে আমরা বলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এটা কি কাজে ব্যবহার করি, ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার জন্য। ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ওয়েব পেজ গুলোকে ট্রান্সফার করতে এই প্রোটোকল ব্যবহার করা হয়। অন্যান্য প্রোটোকল গুলোর মধ্যে যেগুলো আছে, অর্থাৎ সবসময় যে এইচটিটিপি থাকবে তা না, অনেক সময় কি থাকতে পারে এফটিপি মানে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা আমরা বলছিলাম আপ ডাউনলোড এবং আপলোডের জন্য। আর আরেকটা হচ্ছে আমাদের এইচটিটিপিএস, এটা হচ্ছে কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস মানে হচ্ছে সিকিউর। তাহলে আমাদের এই সিকিউর মানে কি, সেখানে আমার লগ ইন করে ঢুকতে হবে, তুমি ডিরেক্টলি ওয়েবসাইটে ঢুকতে পারবা না। এবার আসো টু, এই টুটাকে আমরা বলি ডোমেইন নেম। এই টুটা কি, এখানে একটু খেয়াল করো, এখান থেকে শুরু করে মোটামুটি .co এতটুকু অংশকে আমরা বলি হচ্ছে আমাদের ডোমেইন নেম। এর মানে এটা হচ্ছে আমার আলটিমেটলি আমার ওয়েবসাইটটার নাম মিন করে, আসলে এটাই মানে হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। যেমন এখানে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের corneliusenterprises.co.uk, এটা হচ্ছে ইউকে এর একটা আমাদের সাইট। তাহলে আমাদের কর্নেলিয়াস যেটা আমাদের enterprise.co, এটা হচ্ছে তার নাম। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আমাদের এটা হচ্ছে তার ডোমেইন নেম। তাহলে ডোমেইন নেম মানে কি, তার যে নিজস্ব নামটা, অর্থাৎ এক কথায় তার যে মেইন অ্যাড্রেসটা, এটা হচ্ছে তার মূল অংশ। এই মূল অংশটাকে আমরা বলতে তার ডোমেইন নেম। এরপর আসি www, এটা তো বুঝতে পারছো এটা হচ্ছে আমার ওয়েব। তাহলে এটার নাম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এটা কোথায় থাকে, ডোমেইন নেমের ঠিক পূর্বে থাকে। এবার আসি 4, এই 4 নাম্বার হচ্ছে আমার এই পুরাটা, 4 নাম্বার হচ্ছে এই অংশটা, এই যে এটা আমরা 4 নাম্বার, এটাকে আমরা বলতেছি হোস্ট। এটাকে আমরা কি বলতেছি, হোস্ট। তাহলে আমাদের একটা খেয়াল করো, ডোমেইন নেমের এই অংশে ওয়েবসাইটের স্বত্বাধিকারীর নির্বাচিত কোনো নাম দেওয়া থাকে। দেখো এখানে তোমরা একটু ভুল করে ফেলো, সেটা হচ্ছে কি, এখান থেকে শুরু করে দেখো .co, হ্যাঁ অনেক সময় ইউকে টাও নেওয়া হয়, কোনো সমস্যা না, কান্ট্রি কোড সহ নেওয়া যায়, কান্ট্রি কোড সহ নিলেও সমস্যা না, এতটুকু বা এই পুরোটা, এই অংশটাকে আমরা বলি ডোমেইন নেম। এই ডোমেইন নেমে এই লাস্টের দুইটা কিন্তু তার নাম প্রকাশ করতেছে না, লাস্টের দুইটা তার কি ধরনের এবং কোন দেশের সেটা প্রকাশ করতেছে। যেমন .co মানে হচ্ছে একটা কোম্পানি, আর ইউকে মানে হচ্ছে ইউকে এর। তাহলে এটা কিন্তু তার ওয়েবসাইটের নাম প্রকাশ করতেছে না, ওয়েবসাইটের নাম হচ্ছে আসলে এই যে কালো অংশটা, আমাদের কর্নেলিয়াস এন্টারপ্রাইজ, এটা হচ্ছে তার নাম। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাকে আমরা বলি, এটাকে আমরা বলি হোস্ট। কি বলি, হোস্ট। তাহলে আমরা এটাকে বলছি হোস্ট। হোস্ট মানে কি, তার ওই যে ডোমেইন নেম যেটা ছিল, ডোমেইন নেমের একটা অংশ যেটা আসলে তার নাম নির্দেশ করে, তাকে আমরা বলি হোস্ট। তাহলে আমরা যেমন আমরা বলতে পারি, যেমন আমি একটা সাইট দিলাম www.modulus.com, তাহলে আমরা modulus.com যখন দিলাম modulus.com, তাহলে www.modulus.com এটাকে আমরা বলবো ডোমেইন নেম, আর শুধুমাত্র মডুলাস এটাকে আমরা বলবো তার হোস্ট নেম। এবারে সে 5 নাম্বার হচ্ছে কি, সাইটের ধরন, এটা আমার কোন ধরনের, হ্যাঁ এটা আমরা একটু পরে দেখবো। এটা আমাদের হইতে পারে .gov, হইতে পারে .org, হইতে পারে .co বা .com, হইতে পারে .edu, হইতে পারে .ac। হ্যাঁ তো আমাদের যে জিনিসটা
আমাদের যেগুলো বলতে পারি এগুলো হচ্ছে আমার সাইটের ধরন, এটা কোন ধরনের হইতে পারে সেটা আমরা একটু পরে দেখবো। তারপর হচ্ছে আমার 6 নাম্বার হচ্ছে লাস্টে আমার কান্ট্রি কোড হচ্ছে আমাদের দেশ, যে কোন দেশের সেটা। তো আসলে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমার কান্ট্রি কোড কোনো কোনো ওয়েবসাইটে থাকে, কোনো কোনো ওয়েবসাইটে থাকে না, অর্থাৎ যেখানে প্রয়োজন পড়ে আমরা দিই, যেখানে প্রয়োজন পড়ে আমরা দিই না। তাহলে আমরা ইউএস ব্যতীত অপর কোনো দেশের ওয়েবসাইট হলে আমাদের কান্ট্রি কোড থাকতে পারে, যেমন .uk। তাহলে আমরা কি দেখলাম, ইউএস এর কিন্তু কোনো কান্ট্রি কোড থাকে না, অন্যগুলো থাকতে পারে। .uk এর হলো আমাদের ইউকে মানে কি ইউনাইটেড কিংডম। এবার এসে আমরা এখানে দিলাম কি একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আচ্ছা আমাকে অনেকে এই ধরনের প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া আমি মনে করেন একটা ওয়েবসাইট খুললাম, তো আমার ওয়েবসাইটে যেমন এরকম আমরা দেখতে পারি, ফেসবুকের কথা যদি আমি চিন্তা করি, আমি যদি আমার নামে একটা ফেসবুক খুলি, তাহলে খেয়াল করে দেখবা আমার নামে আরো অন্য কেউ আছে ফেসবুকে, তাও কিন্তু সে আমাকে নিচ্ছে। তাহলে আমার নাম সার্চ মারলে কিন্তু অনেকগুলো নাম চলে আসে, যেমন তুমি ইফতেখার হোসেন সার্চ মারলে কিন্তু অনেকগুলো ইফতেখার হোসেন চলে আসবে। তাহলে আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, আসলে ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম হয় না, কারণ প্রত্যেকটা কম্পিউটারে একটা নির্দিষ্ট কি আছে, আমার একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আছে, ওই কারণে ওয়েবসাইটে আমার এই ধরনের প্রবলেম গুলা হয় না। তাহলে আমার এখানে আসলে কিভাবে কন্ট্রোল করা হয়, এই যে আমার আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম, এটা আমার একটা সংস্থা নিয়ন্ত্রণ করে, ওই সংস্থাটার নাম হচ্ছে ICANN। আমার কি করে, পুরা ওয়ার্ল্ডে যতগুলা আমাদের আইপি অ্যাড্রেস আছে সবাইকে সে সংরক্ষণ করে, এবং সে একটা ডেটাবেসে সংরক্ষণ করে, সেখানে আমার একই নামে একাধিক ঢুকতে পারে না। তাহলে একটা নাম যদি চলে যায় তখন তোমার আর ওই নাম আর কখনো হবে না, ওই কারণে আমাদের একই নামে কখনো দুইটা ওয়েবসাইট পাওয়া যায় না। আর ICANN এটার ফুল মিনিং অনেক সময় আসতে পারে, সেটা হচ্ছে কি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস। নেমস বলতে আমরা ডোমেইন নেমটা বুঝতেছি, আর নাম্বার বলতে ওই যে আইপি অ্যাড্রেসটা মিন করতেছি। এবার আসি বিভিন্ন ধরনের টাইপ গুলো, এটা ডোমেইন। .net মানে কি নেটওয়ার্ক সার্ভিস, যেমন বাংলা.net। .com মানে কি কমার্শিয়াল অর্গানাইজেশন, যেমন মাইক্রোসফট.com। তারপরে .edu মানে কি এডুকেশনাল ইনস্টিটিউশন, যেমন buet.edu। .gov মানে কি, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেমন আমাদের whitehouse.gov। তারপর হচ্ছে .int মানে কি, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেমন UN.int। তারপর হচ্ছে .mil মানে কি, এটা হচ্ছে একটা মিলিটারি বা আর্মড ফোর্সেস একটা অর্গানাইজেশন, যেমন US Army.mil। এরপরে .org মানে হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেমন শিক্ষা.org। তো আমার এই জিনিসগুলো একটু জানতে হবে। আবার এই যে এসি থাকতে পারে অনেক সময়, যেমন www.chuet.ac.bd, buet.ac.bd। এই এসি মানে হচ্ছে আসলে আলটিমেটলি এটা হচ্ছে আমার এই যে একটা একাডেমিক সাইট, যে শিক্ষামূলক সাইট আমাদের মিন করে। এবার আসি, তাহলে আমরা ডোমেইন নেম বুঝে গেলাম, ডোমেইন কি জিনিস, যে নাম দিয়ে আমাদের খুঁজে বের করবে। আর হোস্টিং তো আমরা বলছি যে আমার ওয়েবটা যাতে করে ওই যে আমরা বললাম সেন্ট্রালি একজনে আমার কি করে, এই যে যেমন ICANN এই ICANN যে এটা সংরক্ষণ করতেছে, তাদেরকে রিকোয়েস্ট করে তুমি তোমারটা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, এবার আসি ব্রাউজার। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ওয়েব ব্রাউজার কি, তারপর হচ্ছে আমার একটা ব্রাউজারের মধ্যে কি কি থাকতে পারে, ব্যাক, ফরওয়ার্ড, স্টপ, গো বাটন, অ্যাড্রেস বার, রিফ্রেশ বার, হোম বাটন, অনেক কিছু থাকতে পারে। আর ওয়েব ব্রাউজিং কিভাবে করা হয় এবং সার্চ ইঞ্জিন কি, এগুলো আমরা গত ক্লাসে বলছিলাম। তো এরপর আমরা এখন ওয়েবসাইটের প্রকারভেদে ঢুকবো, তার আগে আমি একটু কাজ করি, আমি একটু দেখে নিই তোমাদের কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, আমি একটু দেখে নিই, আমি কয়েকটা কমেন্ট চেক করি। আচ্ছা, তাহলে এখানে দেখতেছি কেউ কোনো, হ্যাঁ কেউ কোনো কিছু করতেছে না, কমেন্ট করে নাই, মানে আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেললাম, এবার আমরা আমাদের সামনের দিকে প্রসিড করি। এবার আমরা একটা ওয়েবসাইটের যে প্রকারভেদ গুলো সেগুলো সম্পর্কে জানবো, খুবই সিম্পল কিছু জিনিস, আমি সামনের দিকে প্রসিড করি। ওকে, আসো তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা প্রায় শেষ পর্যায়ে। এবার আসি, দেখো ওয়েবসাইটের প্রকারভেদ। এখন একটু খেয়াল করে দেখো, গঠন ও বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখতে পারো, যে ওয়েবসাইটের প্রকারভেদ তোমরা 3 স্টার দিয়ে রাখবা, তাহলে আমাদের ওয়েবসাইটের প্রকারভেদটা তোমাদের একবার মুখস্থ করে ফেলতে হবে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো কোনটা কি আমরা একটু দেখি। প্রথমত আসি স্ট্যাটিক ওয়েবসাইট। আমি একটা কথাই বলবো, স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে আমার একবারে লো লেভেলের ওয়েবসাইট, আর ডাইনামিক মানে হচ্ছে হাই লেভেলের ওয়েবসাইট। তো লো লেভেলের ওয়েবসাইট আমাদের, আমি একবার সোজা ভাষায় যদি বলি,
স্ট্যাটিক ওয়েবসাইট লো লেভেলের, এখানে তেমন হাই রেজুলেশনের কোনো কিছু থাকে না, শুধুমাত্র এইচটিএমএল ভাষা দিয়ে কোনো রকম একটা বানাই দিই। এখানে যেমন হাই লেভেল গুলোতে যেরকম থাকে, আমার ইউজার যারা আছে, ব্যবহারকারী যারা আছে, তারা অনেক ধরনের ইনফরমেশন দিতে পারে, কমেন্ট করতে পারে, এই ধরনের কোনো জিনিস আমাদের স্ট্যাটিকে থাকে না। আর স্ট্যাটিকে যেহেতু আমার লো লেভেলের, এখানে আমার সাইজও কম, যার কারণে এখানে আবার সুবিধা আছে, ব্রাউজ করতে সুবিধা। তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের স্ট্যাটিকের মেইন ইয়াটা কি। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শন করার পর, অর্থাৎ তুমি যখন এটাকে ওয়েব পেজটাকে প্রদর্শন করে ফেললা, এরপরে তুমি আর কোনো পরিবর্তন করতে পারবে না। যদি পরিবর্তন করতে না পারো, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, মানে স্থির। স্ট্যাটিক মানে কি? স্থির, একবার ডেভেলপ করে ফেলছি ওইরকমই থাকবে। আর ডাইনামিক মানে কি? পরিবর্তন করা যায়। এই স্ট্যাটিকটাতে পরিবর্তন করা যায় না, মানে লো লেভেলের। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল ভাষা দিয়ে তৈরি। আমরা আগেই বলছি, একটা খুব উন্নত মানের ওয়েবসাইট বানাইতে হলে শুধু এইচটিএমএল ভাষা দিয়ে কাজ হয় না। তাহলে শুধু এইচটিএমএল ভাষা দিয়ে যেটা তৈরি করতে, সেটা হচ্ছে আমাদের খুবই সিম্পল, আর এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। তবু এটার অনেকগুলো গুরুত্ব আছে, সুবিধাও আছে, অসুবিধাও আছে। প্রথমত আসি আমাদের বৈশিষ্ট্য। যেহেতু বললাম ওয়েব পেজ প্রদর্শন করার পর আর পরিবর্তন করা যায় না, যেহেতু পরিবর্তন করা যায় না, তুমি ওয়েবসাইটটা ডেভেলপ করার আগে থেকে তোমাকে কি করতে হবে? কি কি কন্টেন্ট থাকবে সেগুলো নির্দিষ্ট করতে হবে, আমার কি কি থাকবে। এন্ড যখন তুমি ওয়েবসাইট প্রদর্শন করে ফেলছো, তখন তুমি কন্টেন্ট গুলা চেঞ্জ করতে পারবে না। তাহলে আমার কি হলো? কন্টেন্ট নির্দিষ্ট থাকে। এবার আসি, ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারবে না। অর্থাৎ যেমন কোনো কোনো ওয়েবসাইটে তুমি ঢুকলে দেখবা, সে তোমাকে বলতেছে এটা দাও ওইটা দাও, তুমি দিচ্ছ, তুমি তোমার মেল দিচ্ছ, তুমি তোমার এটা দিচ্ছ সেটা দিচ্ছ। আবার একটা সাইটের মধ্যে ঢুকে তোমার বিভিন্ন ইনফরমেশন দিচ্ছ, যেমন তোমরা কলেজে ভর্তি হওয়ার সময় বিভিন্ন ইনফরমেশন দিছিলা। এই ইনফরমেশন দিছিলা মানে কি? তুমি হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য ইউজার। কলেজ ভর্তির সময় যে ওয়েবসাইটে তুমি কি? ব্যবহারকারী বা ইউজার। তো ওই ব্যবহারকারী বা ইউজার হয়ে তুমি কলেজ সিলেকশন দিচ্ছ, তোমার নাম দিচ্ছ, তোমার বিভিন্ন ইনফরমেশন দিচ্ছ। দ্যাট মিনস এগুলা তুমি তথ্য দিতে পারতেছ, কিন্তু স্টাডিকে দেওয়া যায় না। তো স্টাডিকে যেহেতু দেওয়া যায় না, বুঝতে পারতো তুমি যেটা ব্যবহার করছিলে সেটা হচ্ছে ডাইনামিক। এবারে যে খুব দ্রুত লোড হয়, দ্রুত তো হবে, এটা সাইজ কম, কোয়ালিটি খুবই লো, তাহলে আমার অল্প ইন্টারনেট স্পিডেও সে খুব সুন্দর হওয়া যায়। এবার যে কোনো রকম ডেটাবেসের সাথে সংযোগ থাকে না, আমরা চাইলে কিন্তু ওয়েবসাইটের সাথে ডেটাবেস যুক্ত করে দিতে পারি, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে সেই কাজটা করা যায় না। এবার আসি, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট কমিউনিকেশন হয়। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে একমুখী কমিউনিকেশন। সার্ভার ক্লায়েন্টকে সেবা দিবে, ক্লায়েন্ট সার্ভারকে কোনো কিছু জিজ্ঞেসও করতে পারবে না, কোনো কমেন্টও করতে পারবে না, কোনো পরিবর্তনও করতে পারবে না, কোনো কিছু দিতেও পারবে না। তাহলে এটা কয়মুখী? একমুখী। আর ডাইনামিকটা বহুমুখী। আর এখানে আমাদের জাস্ট এইচটিএমএল এবং অনেক সময় সিএসএস ব্যবহার করা হয় আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করার জন্য, এতটুকুই। এবারে সেই সুবিধা কি কি? আচ্ছা তুমি বলো, এত লো কোয়ালিটি, খরচ কি হাই কোয়ালিটি হবে? অবশ্যই না, খরচটা আমাদের খুবই কম। আর এত লো কোয়ালিটি মানে কি? এটাকে আমাদের ডেভেলপ করা, নিয়ন্ত্রণ করা খুবই ইজি। আর আমাদের অত্যন্ত দ্রুত কাজ করা যায়, দক্ষতা আর নিরাপত্তার সাথে কন্টেন্ট ব্যবহার করা যায়, যেহেতু কেউ কোনো চেঞ্জ করতে পারবে না। আর খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, মানে এটা তুমি খুব ইজিলি পরিবর্তন করতে পারবা। আর তোমার যে লেআউটটা আমাদের সহজেই লেআউটটা পরিবর্তন করা যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমাকে বলছে কি, ডেটার মান পরিবর্তন করা যায় না, কিন্তু তুমি ওয়েবসাইটের লেআউটটা পরিবর্তন করতে পারবা। এখানকার জিনিস এখানে দিতে পারবে, এখানকার জিনিস এখানে দিতে পারবে, কিন্তু ডেটাটা চেঞ্জ করতে পারবে না। এর মধ্যে নেট স্পিড খুব কম হলেও খুব ইজিলি আমাদের ডেটাগুলো ডাউনলোড করা যায়, কারণ আমার এখানে ডেটার সাইজ গুলো কি খুবই ছোট। এবার হচ্ছে অসুবিধা কি? যেহেতু কন্টেন্ট কোডিং করে দেওয়া হয়, মানে এখানে আসলে একটা কথা বলে রাখি, বর্তমানে যারা ওয়েবসাইট ডেভেলপ করে তারা কিন্তু খুব বেশি এইচটিএমএল ব্যবহার করে না। অনেকে আছে এইচটিএমএল ছাড়াই ওয়েবসাইট ডেভেলপ করে ফেলে, আমাদের খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট বানায়। তো আসলে সবসময় এইচটিএমএল এর প্রয়োজন হয় না। তো স্টাডিকে শুধুমাত্র এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়, তো যার কারণে লোডিং হইতে খুব সময় লাগে, মানে যারা ওয়েবসাইট বানায় তাদের জন্য এটা খুব সময় সাপেক্ষ। এরপর হচ্ছে কন্টেন্ট গুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তারপর হচ্ছে মানসম্মত ওয়েব পেজে ডিজাইনিং কষ্টসাধ্য, কারণ এখানে মান থাকবে না, তো এটা তো খুবই লো কোয়ালিটির। আর ব্যবহারকারীর নিকট থেকে কোনো ইনপুট নেওয়ার আমাদের ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। এবার আসি সরি এবার আসি ডাইনামিক ওয়েবসাইট। এটা হচ্ছে ডাইনামিক, সবকিছু উন্নত মানের। যে সকল ওয়েবসাইট ডেটার মান কি ওই আগেরটা ঠিক উল্টা, প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায়, তাকে আমরা বলি ডাইনামিক। এটা শুধু এইচটিএমএল ভাষা না, তার সাথে পিএইচপি, এএসপি, জাভাস্ক্রিপ্ট, অনেক ধরনের জিনিস ইউজ করা হয়। আমাদের বৈশিষ্ট্য কি কি? পরিবর্তনশীল তথ্য, মানে যে কোনো মতো পরিবর্তন করা যাবে। এরপর হচ্ছে রান টাইমের সময় ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন করা যায়, যেহেতু নির্দিষ্ট না। এরপর হচ্ছে ডেটাবেজে ব্যবহৃত কোয়েরি থেকে তথ্য বের করার সুযোগ থাকে। কোয়েরি মানে কি? কোনো কিছু জিজ্ঞেস করা, প্রশ্ন করা। আমরা ডেটাবেস ম্যানেজমেন্টে পড়ছিলাম, তাহলে এখানে আমাদের কোয়েরি করে, মানে কোন একটা তথ্যকে সার্চ করে বের করা যায়। এবার হচ্ছে সবসময় ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে। এর মানে তোমার যারা ইউজার, তারা বিভিন্ন তথ্য দিয়ে তোমার এটাকে আপডেট করে ফেলতে পারে, এটা হচ্ছে সুবিধা। এবার ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলো কি কি?
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হইতে পারে। অর্থাৎ তোমার একটা ওয়েবসাইট বানাইলা, দেখলা যে ইউজাররা চাচ্ছে না এটা এভাবে না হয়ে ওইভাবে হলে ভালো হইতো, তুমি ওইভাবে চেঞ্জ করে দিলা, এটা হচ্ছে সুবিধা। আর আমাদের খুব দ্রুত কিন্তু আমরা এটা আপডেট করতে পারি। আর নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের সুবিধা আছে, মানে তুমি কন্ট্রোল করতে পারবা। এরপর হচ্ছে ব্যবহারকারী থেকে আবার ইনপুট নেওয়ারও ব্যবস্থা থাকে, অনেকগুলো তথ্য দেওয়া যায়। আর যেহেতু তুমি অনেকগুলো ভাষা ইউজ করতেছো যার কারণে এটা খুবই আকর্ষণীয় করে ফেলা যায়। আর আমাদের অসুবিধা কি, যার যার এত বেশি সুবিধা তার মধ্যে আছে অসুবিধা। তাহলে দেখো অসুবিধা কি কি, ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে, তুমি হাই লেভেলের জিনিসপত্র ইউজ করছো, তো হাই লেভেলের জিনিসপত্র তো সাইজও বেশি, সাইজ বেশি হওয়ার কারণে লোড হতে একটু সময় লাগে। আর আরেকটা হচ্ছে উন্নয়ন এবং নিয়ন্ত্রণ তুলনামূলক জটিল, যেহেতু আমরা অনেক ভালো ভালো জিনিস ইউজ করতেছি, তুলনামূলক একটু জটিল হবে স্বাভাবিক, আর খরচও বেশি হবে, এটাই স্বাভাবিক। এবার দেখো স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তো এটা তোমরা নিজেরা পড়ে নিবা, যে আমরা অলরেডি যে জিনিসগুলো বলছি সেগুলো জাস্ট পাশাপাশি দিয়ে আমরা এই দুইটার পার্থক্যটা বলে ফেলতে পারি, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। এবার আসি আরেকটা জিনিস, এগুলা জাস্ট সিম্পল জিনিস, তোমরা নিজেরা পড়ে নিবা, আমি শুধু হালকা করে বলি। অনেক সময় বলতে পারে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমার রিমোট, আমাদের একটা হচ্ছে লোকাল ওয়েব পেজ বা লোকাল ওয়েবসাইট, আর একটা হচ্ছে রিমোট ওয়েবসাইট বা রিমোট ওয়েব পেজ। তো তোমরা যে কাজটা করবে এটা নিজেরা পড়ে নিবা, আমি আর বলবো না। এবার আসি ব্যবহারের উপর ভিত্তি করে, আমাদের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা এটা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন আর্কাইভ সাইট, বিজনেস সাইট, ই কমার্স সাইট, এগুলো অনেকগুলো, অনেকে এগুলোর সাথে পরিচিত। তোমার কাজ হচ্ছে এগুলো একবার রিডিং করে নেওয়া, হ্যাঁ এমসিকিউ তো কাজে লাগবে, সব লেখা আছে, আমি এটা বলতেছি না। তো আমাদের আসলে আজকে আমরা আর বেশি কিছু পড়াবো না। আমাদের এই যে আজকে হচ্ছে এখন আমরা যে কাজটা করব, অনেক কিছু করলাম, এবার তোমাদের কি বলো যে আমাদের একটু হালকা করে এইচটিএমএল শিখাই। তো আমরা আজকে যে কাজটা করব, হালকা করে কিছু আমরা এইচটিএমএল শিখবো। তো তাহলে তোমরা কমেন্ট করে জানাই দাও হালকা করে এইচটিএমএল শিখবা কিনা। আমরা অল্প জাস্ট 5 মিনিট এইচটিএমএল শিখবো, কিন্তু এটার মাধ্যমে আমরা এইচটিএমএল করা শিখে যাব। আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা এইচটিএমএল করা শিখে যাব। তোমরা কমেন্টে জানাই দাও তোমাদের এই যে কয়েকটা এইচটিএমএল শিখবা কিনা, মানে জাস্ট সিম্পল জিনিস আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এইচটিএমএল। অর্থাৎ এমন না যে আমি কিন্তু অনেক কিছু পড়া পেলো, কিন্তু যেটা করাবো এটা দিয়ে তুমি আজকে বলতে পারবে আমি এইচটিএমএল শিখে গেছি। কিন্তু খুবই ইজি, একবারে সোজা 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 সাপটা ভাবে আমরা কয়েকটা বেসিক দিয়ে আমরা এইচটিএমএল শেষ করে দিব, মানে শেষ করাও মানে কি, মানে এইচটিএমএল করা তোমার শিখে ফেলবো, আজকে তুমি এইচটিএমএল শিখে যেতে পারবা। সৌরভ মিত্র, ওয়েবসাইট বানাইতে সবার আগে কোথায় কোথায় যাইতে হবে? ওয়েবসাইট বানাইতে হলে সবার আগে যাইতে হবে তোমার এইচটিএমএল করা শিখতে হবে, এইচটিএমএল করে সেগুলোকে তোমার ডেভেলপ করতে হবে। আগে আমরা এইচটিএমএল করা শিখি, এইচটিএমএল আমরা কোথায় শিখবো সেগুলো, সেটা আমরা এখন দেখাবো, মানে তুমি তুমি কিভাবে এইচটিএমএল করতে পারবা। তো সবাই একটু দেখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, তাহলে আমাদের স্লাইডটা আমরা শেষ করে দিই। তাহলে যেহেতু অনেকে শিখতে আছে, তাহলে তোমাদেরকে সবার জন্য একটা কথা বলি, সবাইকে থ্যাংক ইউ। আমরা ক্লাস কিন্তু এখনো শেষ করতেছি না, ক্লাস আমরা একটা ছোট্ট কোড করে তারপর শেষ করবো, ওকে? তাহলে আমরা আসি, তুমি জাস্ট তাকাই থাকো, তাকাই তাকাই দেখো আমরা কি করতেছি। আচ্ছা, ওকে, তাহলে প্রথমত আসি, আমাদের যে কোনো একটা এইচটিএমএল তোমাকে করতে বললো। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের সবার তো আর ল্যাপটপ নাই, তোমরা কিন্তু ফোনেও করতে পারবা। ফোনে করার জন্য যে সফটওয়্যার লাগবে সেটা আমি তোমাদেরকে, ওই যে আমাদের আজকে তো আমাদের লাস্ট ক্লাস, আজকের পরে কিন্তু আমাদের ক্লাসগুলো কোথায় হবে, আমাদের মেইন গ্রুপে হবে, যে সিক্রেট গ্রুপে। ওই সিক্রেট গ্রুপে আমি অ্যাপসটা দিয়ে দিব, ওই অ্যাপসটা তোমরা ইনস্টল করে কিভাবে ওই অ্যাপস এর মাধ্যমে এইচটিএমএল তুমি ঘরে বসে মোবাইল ফোনে করতে পারবা, সিম্পল যে কোনো ফোনে করা যাবে, একবার হাই লেভেলে ফোন হওয়া লাগবে না, অ্যান্ড্রয়েড হলে হবে। তো আমি সেই জিনিসটা বলে দিব আজকে। আপাতত আমি ল্যাপটপে কিভাবে করি সেটা দেখাই, কারণ তুমি যখন ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবা, তুমি কিন্তু মোবাইল ফোনে করতে পারবে না, তোমাকে ল্যাপটপে বা ডেস্কটপে করতে হবে, সবার সিস্টেম সেম। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার নোটপ্যাডটা বের করতে হবে। তোমার নোটপ্যাডটা বের করতে হলে আমি আমার এখানে ডাইরেক্ট সার্চ মেরে দিই আমার নোটপ্যাড, তাহলে আমি নোটপ্যাডটা বের করলাম, তাহলে আমি কি সার্চ করবো, নোটপ্যাড, নোটপ্যাড আমি ক্লিক করে নোটপ্যাডটা খুললাম। এই নোটপ্যাড ওপেন করে একটু ভালো করে খেয়াল করো, নোটপ্যাড যখন ওপেন করলাম এখানে আমরা বিভিন্ন জিনিস দেখো টাইপ করতে পারি। এই নোটপ্যাডে আমি চাইলে অনেক কিছু কি করতে পারি, টাইপ করতে পারি। তোমাদের কাছে মনে হয় লেখাগুলো একটু ছোট মনে হচ্ছে না, আমরা একটু বড় করে দিই, ওকে? এবার আশা করি তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে নোটপ্যাডে প্রথমে আমরা টাইপ করব, তাহলে আমরা নোটপ্যাডে যে জিনিসটা টাইপ করলাম সেটা হচ্ছে আমরা একটা এইচটিএমএল তৈরি করব, ওকে? তাহলে এইচটিএমএল তৈরি করতে হলে এইচটিএমএল এর জন্য যেটা লাগে সেটা হচ্ছে দেখো এই যে এইচটিএমএল দিলাম এটা, আর এরপর আবার লিখবো
HTML। তাহলে একটু খেয়াল করো, এই যে আমার শুরুতে যেটা দেখতেছো না, এটা মানে হচ্ছে শুরু, এটা মানে হচ্ছে আমার শেষ। এর মানে কোন একটা HTML সবসময় শুরু হবে এটা দিয়ে, শেষ হবে এটা দিয়ে। এবং সবসময় দেখবা যে কোনো এরকম আমাদের HTML এর কমান্ড গুলো সবসময় লেস দেন আর গ্রেটার দেন এর ভিতরে থাকে। আর এখানে যদি এরকম একটা জিনিস থাকে এর মানে তুমি বুঝে নিবে এটা শেষ, আর যদি কিছু না থাকে এর মানে এটা শুরু। এবার একটা HTML এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, উপরের অংশ, আর একটা হচ্ছে বডি অংশ। তাহলে আমরা প্রথমে আমরা তার বডি, শরীরটা দেখিনি। হ্যাঁ, তাহলে বডি এর জন্য আমরা, বডি অংশের জন্য আমরা যেটা ইউজ করবো তার নাম হচ্ছে বডি। তাহলে আমরা দেখি BODY, বডি। বডি দিয়ে শুরু করলাম, এর মানে আমাকে বডি দিয়ে আবার শেষ করতে হবে। তাহলে আমরা বডি দিয়ে আবার শেষ করলাম, তো আমরা শেষ করার জন্য স্ল্যাশ দিতে হবে। ওকে, দেন বডি দিয়ে শেষ করলাম। এবার আসি বডির মধ্যে কি করব। হ্যাঁ, তাহলে আমি বডির মধ্যে লিখলাম এটা আমার বডি। এই যে তোমরা দেখো এটা আমার বডি। তাহলে আমি এই লেখাটা দেখলাম, অর্থাৎ আমি এই লেখাটা যেখানে দেখবো সেটা হচ্ছে আমার বডি। ওকে, তাহলে আমার এই লেখাটা যেখানে দেখবো সেটা হচ্ছে কি বডি। এবার আছে অলরেডি একটা HTML করা শেষ, আমি আবার বলতেছি HTML করা শেষ। তাহলে HTML শুরু করবো কি দিয়ে, HTML এর ট্যাগ দিয়ে, আর শেষ করব এটা দিয়ে। এরপর হচ্ছে আমার কি করলাম, এরপর হচ্ছে বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। এই বডিটাই হচ্ছে আমার HTML এর মেইন অংশ। এর মানে যে কোনো HTML করতে হলে এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এর মানে তোমার একটু খেয়াল করো, এই এতটুকু অংশ আমাদের সব সময় থাকবে, আর আমাদের বাকি জিনিসটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমার এতটুকু অংশ সবসময় থাকবে, এর ভিতরে তুমি যা লিখবে সবকিছু এখানে উঠে যাবে। তাহলে আমি লিখেটা মুছে ফেলছি। আচ্ছা, আমি আবার লিখি, এই যে সরি, এই যে তোমরা দেখো এটা আমার বডি। ওকে, দেন আমি টাইপ করলাম যে এই যে তোমরা দেখো এটা আমার বডি। এবার দেখো তোমার HTML লেখা শেষ। এবার আসো তুমি যে কাজটা করবে, এই যে দেখো কর্নারে লেখা আছে ফাইল, তোমরা সবাই দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করো, ফাইল লেখা আছে। ফাইলের মধ্যে ক্লিক করলাম, ফাইলের মধ্যে ক্লিক করলে দেখো এখানে সেভ আসবে আর সেভ এস আসবে। তুমি সেভে দিবা না, তুমি দিবা সেভ এস। তাহলে সেভ এসে দিবা, সেভ এসে দিলে এবার তোমার দেখো বিভিন্ন ধরনের অপশন আসবে। তুমি যেমন আমি ডেস্কটপে সেট করতে পারি যে কোনো জায়গায়। ডেস্কটপ মানে কি আমি বলি, ডেস্কটপ মানে হচ্ছে আমি আগে ডেস্কটপে সেট করে ফেলি। তাহলে ডেস্কটপে সেট করলে আমি এই যে ডেস্কটপে ক্লিক করলাম, এই যে এখন এখানে হচ্ছে আমার ডেস্কটপ, এখানে এই ফাইলগুলো হচ্ছে আমার ডেস্কটপে আছে। এখন আমি কি করব, এখানে নাম লিখবো। তাহলে নাম লিখবো কি, দেখো তোমরা একটু খেয়াল করো, আমি নাম লিখবো হচ্ছে আমরা HTML শিখে যাচ্ছি, এটা হচ্ছে আমার নাম। তাহলে আমরা HTML শিখে যাচ্ছি, এটা হচ্ছে আমার নাম। তবে কথা হচ্ছে তুমি যখন এটা দিবা, এটা দেওয়ার পর .html দিতে হবে, অর্থাৎ .htm অথবা .html। তো আমি যদি না দিই কি হয় দেখো, প্রথম আসো আমি এটা দিলাম, এই যে সেভ দিলাম। ওকে, এবার দেখো এটা আমি কপি করে রাখি, আমি আবার করতে হবে আসলে। হ্যাঁ, এখন আমি কি করলাম, কিছু না দিয়ে সেভ করলাম, কিছু না দিয়ে সেভ করলে দেখো আমার ডেস্কটপ, এই যে তোমার স্ক্রিন শুরুতে যেটা আছে এটাই হচ্ছে তোমার আসলে স্ক্রিন। তাহলে দেখো এখানে আমি কি লিখছি, এই যে আমরা HTML শিখে যাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আমার কি, এটা ডকুমেন্ট ফাইল, এটা দিয়ে তুমি কখনো HTML করতে পারবা না। তাহলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে করতে হবে। তাহলে আমি আবার একটা নোটপ্যাড করি, তাহলে আমি নতুন নোটপ্যাড করি, এই নোটপ্যাডের মধ্যে আমি আবার শুরু করি, টাইপ করলাম। তাই আমার এই টাইপ করলাম, লেখাগুলো আমি বড় করে দিই, লেখাগুলো বড় করি, তোমাদের সুবিধা হবে। ওকে, দেখা যাচ্ছে আশা করি। ফাইলে যাব, আমি সেভ এসে যাব, সেভ এসে যায় কোন একটা নাম দিয়ে সেভ করব। তাহলে আমরা দেখি HTML শিখে যাচ্ছি, HTML শিখতেছি। তাহলে HTML শিখতেছি আমরা, আমরা দিলাম। এবার কি দিব, .html। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, তুমি ইচ্ছা মতো নাম দাও, কোনো সমস্যা নাই, তুমি নাম দিয়ে কি দিবা, .html। তাহলে আমরা নাম দিয়ে দিলাম .html। এবার দিব সেভ। এবার দেখো সেভ দেওয়ার সাথে সাথে আমার এটা সেভ হয়ে গেছে। দেখো এই যে দেখো আগেরটা সেভ হয়েছিল এরকম, মানে এটা হচ্ছে একটা টেক্সট। এবার দেখো এটা কিন্তু একটা ব্রাউজার দেখা যাচ্ছে, এই ব্রাউজারটার নাম কি, এটা হচ্ছে গুগল ক্রোমো। এই যে দেখো লেখা উঠছে, এটা হচ্ছে গুগল ক্রোমো। তাহলে এটা হচ্ছে আমার একটা HTML আকারে সেভ হয়ে গেছে। এখন তোমার কোনটাতে সেভ হবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার ল্যাপটপে কোন ব্রাউজারটা আছে বা কোন ব্রাউজারটা সেট করা আছে। আমারটাতে গুগল ক্রোমোটা আমি সেট করে রাখছি, যার কারণে এটাই ওপেন হচ্ছে। এখন দেখো আমি এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা, আমি এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখো খুলে গেছে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমার সেই জিনিসটা, এটা হচ্ছে আমার পুরোটা বডি। তাহলে দেখো এই যে তুমি দেখতেছো আমার স্ক্রিনটা দেখতেছো না, সাদা অংশ মানে যে লেখাটা, এর নিচে পুরো অংশটা হচ্ছে আমার কি বডি। তাহলে আমি দেখি আরো লেখা লিখে দেখি, হ্যাঁ জিনিসটা খেয়াল করো। তাহলে আমার
এই যে আমি নাম লিখছি, নামটা কোথায় দেখো উপরে লেখা আছে HTML শিখতেছি আমরা .html, তাহলে আমার উপরে এই জিনিসটাকে আমরা বলি তার হেড, কি বলি হেড বা মাথা। তাহলে দেখো এটা হচ্ছে একটা মাথার মতো আর পুরো হচ্ছে বডি, তাহলে এই পুরো হচ্ছে মাথা আর পুরো হচ্ছে কি বডি। মাথাটা আমরা পরে শিখবো, আগে বডিটা শিখি। বডিতে এবার দেখো তুমি যা লিখবে সব বডিতে উঠবে। তাহলে আমি দেখি বডিতে আরো লিখে দেখি, এবার কোথায় লিখবা, ওই যে টেক্সটটা তুমি লিখছিলা এই টেক্সটে যাও আবার। তাহলে আমার টেক্সটটা কই, এই যে নোটপ্যাডে, আমি এটা এই যে নোটপ্যাডে, এটা হচ্ছে আমার সেই টেক্সটটা। এখন আমি কি করব, আরেকটা দেব। তাহলে এবার দেব কি, এখানেও 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 বডি, তাহলে এখানেও বডি হলে এবার দেখো, এবার যদি আমি যাইয়া এখানে দেখি, দেখো তোমাদেরকে বলছিলাম রিফ্রেশ বলে একটা কথা আছে, এই বাটনটাকে আমরা বলি রিফ্রেশ বা রিলোড। এখানে অলরেডি রিলোড লেখা উঠছে, রিলোড দিলেও কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না জানো, কারণ তুমি আসলে এটা টাইপ করছো কিন্তু টাইপ করে এটা সেভ করো নাই, ওই কারণে তোমাকে এটা আবার সেভ করতে হবে। তো সেভ করার জন্য তোমরা যে কাজটা করবা, তোমরা কম্পিউটারের কন্ট্রোল এবং এস, কন্ট্রোলটাকে প্রথমে সেভে ধরবা, এরপর এস দিবা। তাহলে কন্ট্রোলটাকে সেভে ধরে এস দিলে সেভ হয়ে যাবে, অথবা এই ফাইলে যাওয়া ডাইরেক্ট সেভে যাবা, অথবা এই যে লেখা উঠছে কন্ট্রোল প্লাস এস দিলে হয়ে যাবে, তোমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবা। এবার দেখো আমি যদি আমার এখানে যাই, আমি যে আমার এখানে গেলাম, এবার রিপ্লে দিচ্ছি, দেখো এই দেখো এখানেও বডি, এখানেও বডি। তাহলে আমার এরকম তুমি যত লেখা লিখবা এই লেখাগুলো এখানে কি উঠবে, সবগুলো লেখা আমার এখানে উঠে যাবে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা যা যা লিখবো লেখাগুলো সবগুলো আমার এখানে উঠবে। তাহলে অলরেডি আমরা বডি দেখে গেলাম। এবার আসো, এবার আসি টাইটেল। ওকে, টাইটেলের জন্য আমি আবার আমার এখানে যাই, আমি নোটপ্যাডটা দেখি এবার। আচ্ছা বলতো আমার, এটা হচ্ছে আমার বডিতে, হ্যাঁ বডি এর কোথায় হেড থাকে, হেড মানে কি মাথা, কোথায় থাকে উপরে। তাহলে আমি লিখে দিই, তাহলে আমি লিখে দিলাম এই যে ওইটাকে আমরা বলি হেডের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলি টাইটেল। তাহলে আমি লিখে দিলাম টাইটেল, উপরে তাকাইলেই দেখা যাবে, তাহলে টাইটেল উপরে তাকাইলে দেখা যাবে। এটা যখন লিখলাম, এই যে দেখো এই যে আমি এখন, ও সরি আমি তো সেভ দিই নাই, হ্যাঁ তাহলে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে ফেললাম। এবার আমি যদি ওপেন করি, তাহলে আমার এখানে দেখো, এখানে লিখতেছি দেখো চেঞ্জ হয়ে গেছে, টাইটেল উপরে তাকাইলেই দেখা যাবে। কিন্তু আমি উপরে তাকাইতে কি দেখতেছি, এটা আসলে এই জিনিসটাই হচ্ছে আমার কি টাইটেল। এখন দেখো টাইটেল কি আমি কোনো কিছু দিছি, দিই নাই। যদি আমি কোনো কিছু না দিই তাহলে টাইটেল হিসেবে উঠবে আমি যে ওই নামটা ইউজ করছি না, দেখো আমি তার নাম ইউজ করছিলাম কি HTML শিখতেছি আমরা .html, তাহলে ওই সেটাই হচ্ছে তার টাইটেল হিসেবে উঠে গেছে, কিছু না দিলে সেটাই তার টাইটেল। এবার এসে আমরা টাইটেল দিব, ওকে দেন এখানে লিখো। তাহলে টাইটেলটা হয় কোথায়, হেডের উপরে। সিম্পল জিনিস, এই যে দেখো আমার মানে আমার বডিটা দেখো উপর থেকে শুরু নিচে শেষ, তাহলে HTML উপর থেকে শুরু নিচে থেকে শেষ। তাহলে আমার শুরুর পরে প্রথমে মাথা থাকবে, তারপর বডি। ওকে, তাহলে আমার প্রথমে মাথা, তাহলে বডি এর আগেটা হবে আমার মাথা। তাহলে আমি দিলাম মাথাটা কোথায় থাকবে, হেড। তাহলে আমাদের লিখলাম ACAD হেড, হেড শুরু করলাম, আবার হেড দিয়ে শেষ করলাম, তাহলে ACAD হেড দিয়ে শেষ করব। আমি এখানে স্ল্যাশ চিহ্নটা দিই, হ্যাঁ ওকে হেড দিয়ে শেষ করলাম। এবার এখানে যা লিখবো সেটা আমরা কিসের মধ্যে লিখবো, টাইটেল। তাহলে আমি লিখি এই যে টাইটেল, দেখো TITLE টাইটেল লিখলাম। ওকে, টাইটেল লিখে আমি এখানে টাইটেলটা শেষ করি। তাহলে আমি টাইটেলটা শেষ করি TITLE টাইটেল শেষ করলাম। ওকে, এবার টাইটেলের ভিতরে আমি লিখবো কি লিখবো, এই যে দেখো তাহলে টাইটেলে কি বলতেছে, আমি এখানে লিখি টাইটেল কিন্তু এখানে, টাইটেল কিন্তু এখানে, টাইটেল কিন্তু এখানে। তাহলে এই লেখাটা তুমি যেখানে দেখবা সেখানে আসলে কে টাইটেল, কারণ এই টাইটেলটা আমার কোথায় আছে, তাহলে টাইটেলটা মানে কি হেডের মধ্যে থাকে। তাহলে এই টাইটেলটা কোথায় আছে, এই লেখাটা তুমি যেখানে দেখবে সেখানে। ওকে, আমি সেভ করে দিই কন্ট্রোল এস। এবার দেখো আমি তাকায় দেখি তো, আগেরটা দেখো, আগে কি ছিল টাইটেল উপরে তাকাইলে দেখা যাবে, এখন রিফ্রেশ করি। আগে আমি টাইটেল অ্যাড করি, টাইটেল অ্যাড করছি, দেখো ওই অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে, টাইটেল কিন্তু এখানে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে একটা HTML, এই HTML এর টাইটেলটা উপরে থাকে, আর আমাদের কি করে আরেকটা হচ্ছে আমাদের নিচে থাকে। তাহলে এটা উপরে থাকে আমার টাইটেলটা, টাইটেলের মধ্যে, টাইটেলটা কিসের মধ্যে, হেডের মধ্যে, আর নিচের অংশটা কি বডি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, একটা HTML এর মধ্যে কয়টা অংশ আছে, দুইটা, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। এবার আসো তোমার, আমি সিম্পল দুইটা জিনিস দেখাই, আমার বডির মধ্যে তুমি যা ইচ্ছে তাই করতে পারবা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে ভাই আমি এটা যদি এভাবে লিখি কোনো সমস্যা আছে, না কোনো সমস্যা নাই, যে নিচে নিচে লিখতে হবে কোনো এরকম কোনো নিয়ম নাই। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া, আমি যদি এই HTML লেখাটা বড় হাতে লিখি কোনো সমস্যা আছে? আচ্ছা HTML, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার দেখি আমি চালাইয়ে দেখি আসলে চলে কিনা, হ্যাঁ চলে তো। এর মানে আসলে HTML এর যে জিনিসটা, তুমি HTML এর এই
টা বড় হাতের দাও ছোট হাতের দাও কোনো সমস্যা নাই, মানে ট্যাগ গুলা HTML এ যে ট্যাগ গুলা HTML এ বড় হাতের আর ছোট হাতের মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু HTML এ বড় হাতের এবং ছোট হাতের মধ্যে কোনো পার্থক্য নাই, ওই কারণে আমরা HTML এ বড় হাত ছোট হাত তুমি যেটা দাও কোনো সমস্যা নাই। একটা বড় একটা ছোট, আমি যদি এভাবে লিখি, দেখো আমি যদি একটু এভাবে লিখি, এই যে H দিলাম বড় হাতের, T দিলাম ছোট হাতের, M দিলাম বড় হাতের, L দিলাম ছোট হাতের, তাও কোনো সমস্যা নাই, তুমি রান করলে রান হবে। এবার আসো আমি এখানে দিলাম, এবার আমি লিখলাম, আমি দিলাম কি দেখো, আমি দিলাম /b, b দিয়ে লিখলাম এই যে এদিকে এদিকে, তাহলে এই /b দেওয়ার কারণে আসলে কি হয়েছে সেই জিনিসটা আমরা দেখি। হ্যাঁ, তাহলে b দিয়ে শেষ করলাম, তাহলে আমাদের কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, /b দিলে আমার কি হচ্ছে দেখো, এবার দেখো এই যে এইদিকে, আচ্ছা দেখো তো এই যে এইদিকে লেখাটা আমার কেমন আগেরটার তুলনায় একটু মোটা না? এই যে মোটা, এটাকে আমরা বলি বোল্ড, আমরা কি বলি বোল্ড, কোন একটা লেখা বোল্ড হয়ে যাওয়া মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া। তাহলে এই আমরা এটা করার কারণে কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তাহলে কোন একটা লেখা যদি তুমি মোটা করতে যাও তাহলে তোমার কি করতে হবে, তোমাকে বোল্ডের মধ্যে রাখতে হবে। এবার দেখো আমি বোল্ড না দিয়ে এভাবে দিব, যে আমি দিলাম আই মানে কি ইটালিক, আই মানে কি ইটালিক, ইটালিক মানে কি একটু বাঁকা বাঁকা করে। দেখো এবার লিখলাম এই যে দেখো আমি একটু বাঁকা, এই যে দেখো আমি একটু বাঁকা, আমি একটু বাঁকা, তাহলে আমার এই লেখাটা কি হবে, একটু বাঁকা করে উঠবে। ওকে, তাহলে আমাদের এই যে আই দিলাম, আই দিয়ে শেষ করলাম, এই লেখাটা একটু বাঁকা করে উঠবে, এটা শেষ করতে হবে। সরি, ওকে, তাহলে কন্ট্রোল S দিলাম, তাহলে আমার এখানে কি উঠে দেখো, তাহলে দেখো এবার দেখো লেখা উঠছে এই যে দেখো আমি একটু বাঁকা, তাহলে এই যে দেখো আমি একটু বাঁকা লেখাটা আমার কি উঠলো, ইটালিক উঠলো, এটাকে আমরা বলি ইটালিক। ওকে, তাহলে তুমি শিখে গেছো ইটালিক জিনিসটা কি। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, তিনটা জিনিস, এটা নর্মালি লিখতে হবে, আর এটা হচ্ছে বোল্ড করে লিখতে হবে, আর এটা ইটালিক লিখতে হবে। আর আরেকটা হচ্ছে আমরা ফি লিখতে পারি, ফি মানে হচ্ছে প্যারাগ্রাফ, আমরা পরে শিখবো, তা আজকে আপাতত দরকার নাই। এবার তোমার মনে হলো ভাইয়া আমি বোল্ড এবং ইতালিক যদি দুইটা একসাথে লিখি, দেখো তাহলে আমি ওরকম লিখলে কি হবে, দেখো আমি এটাকে বোল্ড করব। ওকে, তাহলে আমি বোল্ড করব, তাহলে বোল্ড করলে কি হবে, এই যে দেখো আমি বোল্ড, তাহলে আমার এটা হচ্ছে এখন বর্তমানে আমার কেমন হবে বলো তো, এটা বর্তমানে হবে বোল্ড। এবার আমি কি করবো, এটাকে আবার ইতালিকও করব, তাহলে এই যে দেখো আমি বোল্ড, এটা বর্তমানে বোল্ড হবে, এট এ টাইম আবার তাকে আমি কি করতে হচ্ছে ইটালিক, তাহলে আবার ইটালিক দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি এই দিলাম, আবার আই দিলাম, তাহলে আই দিলে ইটালিক, এই আই দিয়ে শুরু করছি, আই দিয়ে আবার শেষ করতে হবে। এবার দেখো শেষ করার মধ্যে কাহিনী আছে, দেখো এই যে দেখো আমি বোল্ড, হ্যাঁ, যেটা আমাদের পরে আলটিমেটলি কি হবে জানো, যেটা সবার প্রথমে শুরু করছে সেটা সবার লাস্টে, এরপরে যেটা সেটাকে ক্লোজ করতে হবে আগে, এরপরেরটা আরো আগে ক্লোজ করতে হবে, মানে ব্র্যাকেটের মতো। তোমরা দেখো না একটা ম্যাথের মধ্যে ব্র্যাকেট দিলা, যেটা একবারে শুরুতে দিলে সেটা সবার লাস্টে ক্লোজ করলা, এরপরে যেটা শুরু করছো সেটা কিন্তু লাস্টেরটা আগে ক্লোজ করে ফেলছো, এভাবে আমরা ক্লোজ করি। ঠিক সেম স্টাইলে আমার এখানে যাইতে হবে, তাহলে ইটালিকটা আগে দিতে হবে। ওকে, তাহলে আমরা আগে ইটালিক দিই, তাহলে আমি ইটালিকটা ক্লোজ করে ফেলি, তাহলে দেখো ইটালিকটা ক্লোজ করলাম। এবার তাহলে এটা কি হবে, বোল্ড হবে আবার ইটালিক হবে, দেখো মোটা করে বাঁকা উঠবে। তাহলে আচ্ছা এখানে লেখাটা চেঞ্জ করে দিই, এই যে আমি বোল্ড আবার ইটালিকো, ইটালিক ও, তাহলে আমার এই যে আমি বোল্ড এবং আবার ইটালিকো, এই লেখাটা দেখো কিভাবে উঠে, এই লেখাটা আমার দেখো এই যে দেখো এবার মোটাও হয়েছে বাঁকা হয়েছে। তো আশা করি আমাদের আজকে আর প্রয়োজন নাই, অনেক কিছু পড়াই ফেলছি, যে আজকে এতটুকু থাকলে হবে। তো আমরা মোটামুটি আমাদের HTML এর আমরা একটা নির্দিষ্ট অংশ পড়াই ফেলছি, তাহলে আজকে আর কোনো কিছু আমরা শিখাবো না। আচ্ছা, তাহলে তোমাদের কোনো কমেন্ট থাকলে বলো, 5 মিনিট সময় 30 মিনিট হলে 1 মিনিট। ও আচ্ছা, দেখো কোন দিক দিয়ে টাইম চলে গেছে, শিখাইতে ভালো লাগতেছিল তো শিখে ফেলছি। তো যতটুকু শিখেছি এতটুকু একটু ভালোভাবে দেখে রাখবা, আমাদের নেক্সট কাজে লাগবে। আর আমি সফটওয়্যারটা আমাদের সিক্রেট গ্রুপে বলে দিব। আর আমাদের কিন্তু আজকের পর কোনো ফ্রি ক্লাস হচ্ছে না। আর আমি তো বলছি আইসিটির মধ্যে তোমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার, সবচেয়ে বুঝার জিনিস HTML এবং সি প্রোগ্রামিং, আমরা এগুলা একবারে ফ্লোতে আমাদের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো। এবং এখানে HTML করলে তোমার প্র্যাকটিক্যালও কোনো সমস্যা হবে না, ইন্টার পরীক্ষায় কোনো সমস্যা হবে না, সব পড়াবো এবং দেখা খুব মজা পাবা। এখন আমাদের আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এগুলা কিন্তু তোমার না বুঝার জিনিসটা বুঝে বুঝে করলে খুবই মজা পাবা। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে বানাবো, কোনো সমস্যা নেই। তো আর আরেকটা হচ্ছে তোমাদের আইসিটিটা আজকে যেহেতু আজকে ফ্রি ক্লাসের লাস্ট ক্লাস, এরপর আর কোনো ফ্রি ক্লাস হচ্ছে না। আর আমাদের কালকে থেকে, কালকে যেহেতু 11 তারিখ, আজকের পরে আমাদের আর কোনো
আজকের পরে আমাদের কিন্তু আর কোনো কি নাই, ফ্রি ক্লাস নাই। তো তোমরা যারা এখনো আমার সাথে আমাকে মেসেজ করে জানাও না, মানে যারা পড়বা কনফার্ম যে তুমি পড়তে চাচ্ছ, আমাকে মেসেজ করে দিবা, আমি তোমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওই গ্রুপে আমাদের কালকে থেকে ক্লাস হবে। তো তাহলে আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আমাদের আশা করি যতটুকু এইচটিএমএল পড়াইছি এই বেসিক জিনিসটা তুমি শিখে রাখো, দেখবো খুব বেশি কাজে লাগবে। যে আমাদের এখানে অনেকে ঝামেলা হয়, এটা শিখে গেছো মানে তুমি এইচটিএমএল এ করা তুমি এখন জানো, এখন জাস্ট নতুন নতুন জিনিস শিখবা, অ্যাড করবা, শিখবা, অ্যাড করবা, শিখবা, অ্যাড করবা, কিন্তু তুমি জানো, মানে জিনিসটা এমন, তুমি স্ট্রাকচার বানাই ফেলছো, এবার বডির মধ্যে বিভিন্ন জিনিস পুশ করে করে ঢুকাবা। দেন আমাদের যত যত বেশি তুমি, মানে জিনিসটা হচ্ছে এমন, আমি মডেল রেডি করে বলছি, এবার আমি যত বেশি তাকে আমি এই যে মেকআপ করব, সেটা তত বেশি সুন্দর দেখাবে। তো আমাদের অলরেডি আমাদের স্ট্রাকচার রেডি করা শেষ, আমরা এইচটিএমএল এর এরপরে মেকআপ করব, খুব সুন্দর সুন্দর করে মেকআপ করে আমরা এটা শেষ করব। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আচ্ছা, একজনের প্রশ্ন করলো আইপি অ্যাড্রেস কি ডিভাইসেরও হয় আবার ওয়েবসাইটেরও হয়? দেখো, আমাদের আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে সার্ভারে, এই সার্ভারের আন্ডারে আমাদের আলটিমেটলি আইপি অ্যাড্রেসটা আমরা শিখতেছি হচ্ছে কোন একটা ওয়েবসাইটের জন্য, যে আমার যে কোনো একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের জন্য আমরা একটা আইপি অ্যাড্রেস রেডি করতেছি। তো আমাদের আইপি অ্যাড্রেসটা নর্মালি আমার ওয়েবসাইটের ইয়ে হয়, যে আমার ওয়েবসাইটটাকে ইয়ে করার জন্য, যে সেন্ট্রাল যে সার্ভারটা, ওই সার্ভারে তোমার কোন একটা তোমার যে জিনিসটা করবে সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, যেটা ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার যে সাইটটা, ওই সাইটের আন্ডারে সে একটা আইপি অ্যাড্রেস সেখানে সেভ করে রাখবে। দেন ওই সার্ভার থেকে সবাই সেটা আমাদের চুজ করে নেবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। আর আরেকজনের প্রশ্ন করতে জামা কাপড় পরাবো, শুনো আমি আজকে জামা কাপড় পরাই ফেলছি, ওই যে মাথা বডি সব জামা কাপড় পরানো শেষ। হ্যাঁ, শুরু করছি শেষও করছি, এর মানে ক্লোজ করে দিছি, কিন্তু জামা কাপড় পরানো শেষ, আমরা তো নোংরা না। তা আমাদের নেক্সট হচ্ছে আমরা শুধু মেকআপ করে করে এটাকে সুন্দর বানাবো। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।